আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, আমাদের সিএস অনুযায়ী তো সিভিলিয়াম প্রায় 6টা, তার মধ্যে আমাদের একটা সিভিলিয়াম ছিল প্রেজেন্টেশন তৈরি করা। আমরা যেহেতু প্রেজেন্টেশন নিয়ে কাজ করতেছিলাম, এই জন্য এই মডিউলটা নিয়ে আমরা কথা বলতেছিলাম। কারণ আমাদের যেহেতু রিটেনটা অনেক ডিপলি থেকে কোশ্চেন হয়, সো সিভিলিয়ামটা আমাদের লাইন বাই লাইন পড়ার প্রয়োজন। সো যদি লাইন বাই লাইন না পড়ি, কারণ আমরা যতই এমসিকিউ পড়ি, যতই রিটেন কোশ্চেন বানায় পড়ি, সবসময় যে হুবহু আসবে তা বলা যায় না। সো যখন আসবে না তখন দেখা গেছে আমি যদি লাইন বাই লাইন পড়ে থাকি, তাহলে দেখা গেছে আমি লিখে ফেলতে পারবো উত্তরগুলা। কারণ অ্যাসেসমেন্ট হচ্ছে আপনি যদি একটা শব্দ দিয়েও যদি আপনি প্রপারলি আপনি উত্তরটা বোঝাতে পারেন, তাহলে আপনি 1 থেকে 1 পাবেন। এই জন্যই আমাদের আসলে সিভিএলএমটা লাইন বাই লাইন ধরে পড়া। আর সিভিএলএম যেহেতু অনেক পৃষ্ঠা, সো ওইভাবে পড়তে গেলে আপনাদের অনেক সমস্যা হয়ে যায়। এই জন্য সিভিএলএমটা ঘাটাঘাটি করে আমি একটু সংক্ষিপ্ত করে যেগুলা ইম্পর্ট্যান্ট অথবা হচ্ছে প্রত্যেকটা টপিক মানে শর্ট করে করে নিয়ে এসে একটা নোটের মতো করছি আর কি। এবং আপনাদের গ্রুপে এটা দিয়েছি এবং অনেকে হার্ড কপিও দিয়েছি। সো আমরা গত ক্লাসে হচ্ছে প্রায় 9 পেজের মধ্যে সম্ভবত 4 পেজ নাকি 5 পেজ পড়েছিলাম। সো আপনারা ভিডিও ক্লাস হয়তো বা দেখছেন। সো আমরা বাকি থেকে পড়বো, পড়ার পরে আমরা একটা কাজও হয়তো বা দেখতে পারি আর কি। সো আমার কথা যদি অস্পষ্ট থাকে একটু সবাই নক করবেন, হ্যাঁ? তাহলে আমরা দেখি গতকাল কতটুকু পর্যন্ত পড়েছিলাম। তো তারপর থেকে আমরা একটু রিভিউ করার চেষ্টা করি। আহ, আমরা হচ্ছে কমেন্ট পর্যন্ত গত ক্লাসে দেখেছিলাম। সো এখানে তো আমরা নতুন বেস পুরাতন বেস সবাই আছি। সো এর ভিতর কি কারো কোনো সমস্যা আছে কিনা একটু কাইন্ডলি একটু সবাই জানাবেন। যদি সমস্যা থাকে আমি বলবো। কারণ আমরা কিন্তু সিভিএলএম মানে হচ্ছে আমরা যা কাজ করেছি তাই এখানে, এর বেশি কিন্তু অতিরিক্ত কোনো কিছু নাই। জাস্ট আমাদের লাইন বাই লাইন পড়তেছি, কারণ আমাদের ভিতর কিছু ইনফরমেশন বাদ পড়ে যায় যখন কাজ করি, তখন বাদ পড়ে যায়। সো লাইন বাই লাইন পড়ে থাকলে এগুলো আমার মনে পড়ে যায়, যার কারণে আমি পরীক্ষায় আনসারটা সঠিকভাবে লিখতে পারি। সো কমেন্ট পর্যন্ত কার কি কোনো সমস্যা আছে? কার কি কোনো সমস্যা আছে প্লিজ একটু কাইন্ডলি বলেন। না স্যার নাই। না স্যার নাই। নো ওকে, স্যার নাই। তাহলে আমরা না পরবর্তীতে স্যার। দেখার চেষ্টা করি যে পরে আছে কি আমাদের সিম্বল ইনসার্ট করা। আসলে আমরা সিম্বল কিন্তু ইনসার্ট করেছি, তাই না? তখন পরীক্ষা যদি আসে সিম্বল ইনসার্ট কি বা মিডিয়া কি, তখন আমরা লিখতে পারি না পরীক্ষায়। আসলে আমরা যেভাবে কাজ করি সেভাবে যদি একটা লাইন লিখে দিতে পারি, তাহলে কিন্তু আনসার কিন্তু হয়ে যায়। ঠিক আছে? সিম্বলের মধ্যে আর কি থাকে, বিভিন্ন ধরনের আলফাবেটিক কি, অথবা নিউমেরিক ক্যারেক্টার, অথবা কিছু স্পেশাল যে ক্যারেক্টার টাইপগুলো আছে সেগুলো এখানে থাকে। তাহলে আমরা সহজেই বলতে পারি সিম্বল। সিম্বল কি? সিম্বল হলো কি আলফাবেটিক ও নিউমেরিক ক্যারেক্টার, এছাড়া স্পেশাল ক্যারেক্টার। এই 2-3টা কথা যদি আমি কমা দিয়েও লিখে দিই, তাহলে কিন্তু আমার উত্তরটা হয়ে যায়। আর যদি বলে সিম্বল কিভাবে ইনসার্ট করি, তাহলে ধাপগুলো কিন্তু আমি বলতে পারি। সেই ধাপগুলো কি? সিম্পল একটা ধাপ। আমরা প্রথমে ইনসার্ট ট্যাবে যাব, 1 নম্বর দিয়ে লিখতে পারি কি ইনসার্ট ট্যাব। দ্বিতীয়ত কি সিম্বল অপশন সিলেক্ট। দেন আমাদের এখান থেকে চয়েস অনুযায়ী কি করতে হবে, সিম্বলটা চয়েস করে দেন ওকে প্রেস ক্লিক করলেই আর কিন্তু আমাদের সিম্বল কিন্তু ইনসার্ট হয়ে যাবে। তবে সিম্বল ইনসার্ট করার আগে কিন্তু আমাদের একটা টেক্সট বক্স নিয়ে নিতে। সিম্বল কিন্তু কোথায় আসবে? সিম্বল তো এটা একটা ফটো না বা পিকচার না, সেহেতু আগে আমাদের একটা টেক্সট বক্স নিয়ে তারপর সিম্বল ইনসার্ট করতে হবে। তাহলে ইনসার্টে যাব, দেন সিম্বল, দেন এখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী দেখেন এখানে অনেক অনেক ধরনের সিম্বল আছে। আপনি যদি নিচে স্ক্রল করেন অনেক ধরনের সিম্বল দেখতে পারবেন। ঠিক আছে? এখন আপনার যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করে জাস্ট কি করবেন, ইনসার্টে ক্লিক করবেন। দেখেন আমার একটা ইনসার্ট হয়েছে, আমি আরেকটা সিলেক্ট করে আবার ইনসার্টে ক্লিক করি, দেখেন আরেকটা সিলেক্ট হয়ে গেছে। দেখেন আমি 3টা সিম্বল সিলেক্ট করে ইনসার্ট করেছি। তাহলে এভাবেই তো সিম্বল ইনসার্ট করে। জাস্ট যদি পরীক্ষা আসে
ডিরেক্টলি বলে দিবেন যে সিম্বলের মধ্যে আলফাবেটিক নিউমেরিক ক্যারেক্টার এবং স্পেশাল কিছু ক্যারেক্টার টাইপ বা স্পেশাল কিছু ক্যারেক্টার থাকে, ঠিক আছে। আর যদি বলে সিম্বল কিভাবে ইনসার্ট করতে পারি, তখন বলবেন কি প্রথমে সিম্বল অপশনের উপর মাউস ক্লিক ইত্যাদি ইত্যাদি আপনি বলতেও পারেন, অথবা সংক্ষিপ্তভাবে বলে দিতে পারেন, 1 নাম্বার দিয়ে ইংলিশে লিখে দিতে পারেন যে ইনসার্ট ট্যাব। একবারে যদি আপনি নাই পারেন লিখে দেবেন কি ইনসার্ট ট্যাব। 2 নম্বরে লিখবেন কি সিম্বল অপশন সিলেক্ট। তৃতীয়তে লিখবেন কি চয়েস সিম্বল। চতুর্থতে গিয়ে লিখবেন কি দেন ইনসার্ট। দেখেন 4টা সিম্পলি কথা কিন্তু আপনি লিখে দিলেন, আপনি কিন্তু 1 নাম্বার পেয়ে গেলেন। সো এইভাবে প্রতিটা ইনসার্টের কাজই কিন্তু এরকম। আশা করি এটা পারবেন। দেখেন এখানে আমাদের অনেক মোর অপশন থাকে, সব কিছুতে মোর অপশন থাকে। মোর অপশনে গেলে অনেক আদার্স জিনিস পাওয়া যায়, এগুলো একটু ঘাটাঘাটি করবেন। সো আশা করি এটা মনে থাকবে। সো নিজেকে একটু ঘাটাঘাটি করে পড়বেন, নিজেকে একটু অ্যানালাইসিস করবেন, নিজেকে একটু কোশ্চেন করবেন, আসলে আমি কী জিনিসটা পড়তেছি, কীভাবে পড়তেছি, আমার কি জানার ইচ্ছা আছে, কি জানতে চাচ্ছি এখানে। সো এই কোশ্চেনগুলো যখন করে নিজেকে পড়বেন, তখন আর মুখস্থ করার প্রয়োজন হয় না। আপনি যদি বলেন সিম্বল কি, এটা মুখস্থ করতে চান, কখনোই মনে থাকবে না। সিম্বলের মধ্যে কি কি থাকে এটা মনে রাখেন, তাহলে তো সিম্বলের সংজ্ঞা এসে পড়ে, ঠিক আছে। আচ্ছা, অনেক সময় মিডিয়া কি কোশ্চেনে আসে, মিডিয়া কি, হ্যাঁ মিডিয়া তো আমরা বুঝি তাই না, মিডিয়া নিয়ে আমরা সবসময় ঘাটাঘাটি করে থাকি, অনেক আলোচিত টপিক মিডিয়া। তো প্রেজেন্টেশনে আমাদের মিডিয়া আছে, অর্থাৎ মিডিয়া বলতে সেখানে একটা অডিও থাকবে, ভিডিও থাকবে, বিভিন্ন ধরনের অডিও ভিডিও কন্টেন্ট, এগুলো হচ্ছে মিডিয়া। তো মিডিয়া যদি প্রেজেন্টেশনের ক্ষেত্রে আসে, আমরা বলে দেব প্রেজেন্টেশনে অডিও ভিডিও কন্টেন্ট অ্যাড করা, ঠিক আছে। তাহলে মিডিয়া কি, প্রেজেন্টেশনে অডিও ভিডিও অ্যাড করা। যদি আপনার ওয়ার্ডের ক্ষেত্রে আসে, বলবেন ওয়ার্ডে অডিও ভিডিও অ্যাড করা, ঠিক আছে। জাস্ট সিম্পলি। তাহলে অডিও কন্টেন্ট কি, অনেক সময় আসে অডিও কন্টেন্ট কি। কন্টেন্ট তো আমরা বুঝি, একটা স্লাইডের মধ্যে আমি একটা টেক্সট দিয়ে একটা কন্টেন্ট লিখতে পারি, তাই না। একটা অডিও দিয়ে একটা অডিও রাখলে এটাও একটা কন্টেন্ট, তাই না। একটা পিকচার রাখা মানে একটা কন্টেন্ট, ঠিক আছে। তাহলে অডিও যদি রাখি, তাহলে অডিও কন্টেন্ট কি, অর্থাৎ অডিও কন্টেন্ট হচ্ছে কোনো তথ্যকে যদি আমরা সাউন্ড আকারে অথবা অডিও ফরম্যাটে যদি আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে কি অডিও কন্টেন্ট। তাহলে সহজ কথা আমরা বলতে পারি, কোনো তথ্যকে সাউন্ড বা অডিও ফরম্যাটে ব্যবহার করাকে বলা হয় কি অডিও কন্টেন্ট। আপনার এত ডিটেলস বলার কোনো দরকার নাই, সিম্পলি কথা লিখবেন কি অডিও কন্টেন্ট হলো কোনো তথ্যকে সাউন্ড বা অডিও ফরম্যাটে ব্যবহার করা। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে ভিডিও কন্টেন্ট কি, সেম কথা, জাস্ট উল্টে দিবেন। ভিডিও কন্টেন্ট হলো কোনো তথ্যকে ভিডিও আকারে বা ভিডিও ফরম্যাটে ব্যবহার করা। শেষ, এতটুকু লিখলে আপনার ভিডিও কন্টেন্ট হয়ে গেল, সিম্পলি কথা। এত কঠিন ভাষা লেখার দরকার নাই, অডিও সহ একটি ভিজুয়াল ফরম্যাটে উপস্থাপিত হয় ইত্যাদি ইত্যাদি, এত কঠিন ভাষা আপনার লেখার কোনো দরকার নেই, আপনি সিম্পলি বুঝাইতে পারলেই হলো। তাহলে আমরা কিন্তু ভিডিও কন্টেন্ট পড়ে গেলাম, মানে পারি, এখন অডিও কন্টেন্ট পারি, আমরা আসলে জানি ব্যাপারগুলো অনেক সময় লিখতে পারি না। যাই হোক, স্ক্রিন রেকর্ড অপশনের ব্যবহার বা স্ক্রিন রেকর্ড কি, প্রশ্নগুলো এমনই হয় আর কি। স্ক্রিন রেকর্ড কি, স্ক্রিন রেকর্ডের অপশন কীভাবে ব্যবহার করা যায়। তাহলে আমরা কিন্তু স্ক্রিন রেকর্ড কিন্তু করতে পারি, কিন্তু পরীক্ষায় যদি আসে তাহলে স্ক্রিন রেকর্ড কি আমরা বলতে পারবো না, ঠিক আছে। তো স্ক্রিন রেকর্ড কি আমরা যদি এখানে একটু পড়ি তাহলে বুঝতে হবে। স্ক্রিন রেকর্ডিং অপশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্ক্রিন রেকর্ড অপশনটি চালু রেখে কম্পিউটারে কোনো কাজ করলে তা ভিডিও আকারে রেকর্ড হয়ে যায়। এই অপশনের মাধ্যমে ভিডিওর সাথে অডিও রেকর্ড হয়ে থাকে। নিচে যেহেতু আমরা চিত্র কেটে দিয়েছি, চিত্র জানা দরকার নেই কারণ আমরা এই কাজটা করেছি। তাহলে স্ক্রিন রেকর্ড মানে হচ্ছে কি, যেমন এখন দেখেন আমি কিন্তু আপনাদের স্ক্রিনটা রেকর্ড করতেছি, বুঝতে পারছেন। আমি যখন ক্লাসটা দিব তখন কিন্তু স্ক্রিন রেকর্ড হবে, আমি যা পড়াচ্ছি সব কিছু দেখা যাবে, আমার অডিওগুলো দেখা যাবে, আপনারা যে ভয়েস বা কথা বলতেছেন সেগুলো শুনতে পারবেন। সো এটি হচ্ছে কি স্ক্রিন রেকর্ড। তাহলে আমরা কিন্তু সরাসরি কিন্তু পাওয়ার পয়েন্ট থেকে কিন্তু স্ক্রিন রেকর্ড করতে পারি। আমাদের স্ক্রিন রেকর্ড অপশন আছে, আমরা যদি ইনসার্টে যাই তখন কিন্তু স্ক্রিন রেকর্ড অপশনটা পাওয়া যায়।
তাই না? এখন যদি বলে স্ক্রিন রেকর্ড কিভাবে করে, তাহলে আমরা কি বলবো? সিম্পলি বলবো ইনসার্টে যাব, দেন স্ক্রিন রেকর্ডে ক্লিক করব, যেহেতু একটু স্লো কাজ করতেছে, তারপর কি আমি নির্দিষ্ট একটা এরিয়া সিলেক্ট করব, অর্থাৎ আমি কি কন্টেন্ট বা কি স্ক্রিন রেকর্ড করব। ঠিক আছে, আমি যখন আপনাদের এখন স্ক্রিন রেকর্ড শেয়ার করছি, তো আমি আসলে কোন মানে কি পড়াবো সেটা আমি কিন্তু সেই এরিয়াটা কিন্তু আপনাদের সিলেক্ট করেছি, নতুবা কিন্তু আপনারা আমাদের এটা দেখতে পারতেন না, তাই না? সো আপনারা এরকম একটা সিলেক্ট এরিয়া করবেন, দেন আপনারা রেকর্ড করবেন, আর রেকর্ডটা অটোমেটিকলি কিন্তু আপনার স্লাইডে চলে যাবে। সো এইটা কিভাবে করতে হয় সেটা কিন্তু আপনাদের দেখানো হয়েছে, তাই না? এটি হচ্ছে স্ক্রিন রেকর্ড। তাহলে আমরা লিখতে পারি সহজে, স্ক্রিন রেকর্ড হলো বা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে কম্পিউটারের যে কোনো কাজ ভিডিও আকারে রেকর্ড করা যায়, এতটুকু লিখলেই হবে। স্ক্রিন রেকর্ড হলো কম্পিউটারের কোনো কাজ ভিডিও আকারে রেকর্ড করা যায়, এবং যদি আরও অ্যাড করে লিখতে পারেন তার সাথে অডিও রেকর্ড হয়। ব্যাস, উত্তর কিন্তু হয়ে গেল। এখন অবজেক্ট কি তাহলে? আমরা অবজেক্ট আসলে অনেকেই আমরা ফটোশপে ব্যবহার করে থাকি, বলে থাকি যে এই অবজেক্টটা নিয়ে আসো, ওইখান থেকে একটা অবজেক্ট নিয়ে আসো, ওই অবজেক্টটা সুন্দর, ওই অবজেক্টটা ব্যবহার করো। আসলে অবজেক্ট জিনিসটাই হচ্ছে বাইরের কোনো অবজেক্টকে কি ভিতরে ইম্পোর্ট করা। অর্থাৎ আপনি এক জায়গায় কাজ করতেছেন, এখানে একটা অবজেক্ট দরকার, কিন্তু অবজেক্টটা আজকে বাইরে, সো ওইটা ইনসার্ট করা হচ্ছে কি অবজেক্টের কাজ। বুঝতে পেরেছেন? তো অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে বাইরের কোনো অবজেক্টকে প্রেজেন্টেশনের ভিতরে ইনপুট করা অথবা ইনসার্ট করা বলতে পারেন। তাহলে অবজেক্টের কাজটা করে কিভাবে? যদি আমি ইনসার্টে যাই তাহলে দেখতে পারবেন এই যে এই জায়গায় টাইমের নিচে এই যে দেখেন একটা অবজেক্ট আছে, এই অবজেক্টে যদি আমি ক্লিক করি, কেউ কি অ্যাড হলো নাকি? আচ্ছা দেখেন আমি যদি ইনসার্টে গিয়ে যদি অবজেক্টে ক্লিক করি তাহলে এরকম একটা পপ আপ চলে আসবে। সো দেখেন এখানে ক্রিয়েট নিউ আছে, ক্রিয়েট ফ্রম ফাইল আছে। আপনি এখান থেকে নতুন কিছু ক্রিয়েট করতে পারেন, অথবা এখানে যে ফাইলগুলো আছে সেখান থেকে আপনি ফাইলগুলো নিতে পারেন। দেখেন ওয়ার্ড আছে, তারপর হচ্ছে ওয়ার্ড প্যাড আছে, তারপর হচ্ছে আপনি এখান থেকে ইলাস্ট্রেশন ফটোশপ ইউজ করতে পারেন, বিটম্যাপ ইমেজ ইউজ করতে পারেন। এভাবে আপনি বিভিন্ন কিছু ইউজ করে এখান থেকে আপনি ওকে ক্লিক করলে এখানে কিন্তু আপনার বাইরে থেকে কোনো একটা অবজেক্ট চলে আসবে। আমি যদি ক্রিয়েটে ফ্রম ফাইল দেই তখন আপনার কিন্তু ব্রাউজার দেখাবে, অর্থাৎ ব্রাউজার থেকে আপনি চাইলে কোনো কিছু এখান থেকে, মনে করেন আমি এই ছবিটা ইনসার্ট করব, এখানে ছবি থাকবে না, একটা মানে নির্দিষ্ট কিছু একটা অবজেক্টের মতো আসবে আর কি। যদি আমি মুখ দিয়ে দিই দেখেন আমার একটা অবজেক্ট কিন্তু এখানে চলে আসছে। তো এভাবে কিন্তু আমরা বিভিন্ন অবজেক্ট বাইরে থেকে ইম্পোর্ট করতে পারি। তাহলে অবজেক্টের কাজটা বোঝা গেছে আশা করি। তারপর আসি হচ্ছে অ্যাকশন বাটন। এই অ্যাকশন বাটন কিন্তু আপনাদের দেখাইছি, তাই না? অর্থাৎ অ্যাকশন বাটনের কাজ কিন্তু প্রায় হাইপার লিঙ্কের মতোই, কিন্তু আমরা যখন এক স্লাইড থেকে অন্য স্লাইডে যাওয়ার প্রয়োজন হয়, মনে করেন আপনি তৃতীয় স্লাইডে চলে গেছেন, এখন আপনার দ্বিতীয় স্লাইডে আবার ফিরে যাওয়ার দরকার, তখন আপনি যদি আবার প্রথম স্লাইড থেকে যদি শো করাতে চান তখন আবার প্রথম স্লাইডে শো হবে, দ্বিতীয় স্লাইডে শো হবে, তাই না? মনে করেন আপনি পঞ্চম স্লাইডে আছেন, চতুর্থ স্লাইডে যেতে হবে। এখন আপনি যদি আবার আগে যেতে চান তখন কিন্তু আপনার আবার প্রথম স্লাইড থেকে শুরু করতে হবে।
সো এই কাজটা আবার সময় সাপেক্ষ, যার কারণে আমাদের এই অ্যাকশন বাটন তৈরি করা। অর্থাৎ আমরা চাইলে পঞ্চম থেকে চতুর্থ স্লাইডে চলে যেতে পারি, চাইলে পঞ্চম থেকে প্রথম স্লাইডে চলে যেতে পারি। ঠিক আছে, এই কাজটা কিন্তু আপনাদের দেখানো হয়েছে। সো আমরা বলতে পারি প্রেজেন্টেশনের সময় অনেক ক্ষেত্রে এক স্লাইড থেকে অন্য স্লাইডে যাওয়ার প্রয়োজন হয়। তাহলে উত্তরটা এভাবে লিখতে পারি, অ্যাকশন বাটন হলো এক স্লাইড থেকে অন্য স্লাইডে যাওয়ার পদ্ধতি বা বিশেষ পদ্ধতি। ঠিক আছে, অ্যাকশন বাটন হলো প্রেজেন্টেশনের এক স্লাইড থেকে অন্য স্লাইডে যাওয়ার বিশেষ একটা পদ্ধতি। সংক্ষিপ্তভাবে লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এইভাবে লিখলে কিন্তু আপনার অ্যাকশন বাটনের সংখ্যাটা কিন্তু হয়ে যাবে। এবং কিভাবে ইনসার্ট করে, আমরা ইনসার্ট ট্যাবে যাব, দেন অ্যাকশন বাটন আছে, সেখান থেকে আমাদের প্রয়োজনীয় স্লাইড সিলেক্ট করে দেন ওকে। সো আমাদের হাইপারলিংকটা ক্রিয়েট হয়ে যাবে। আশা করি অ্যাকশন বাটন সম্পর্কে বুঝতে পেরেছেন। যেহেতু কাজ করেছি, এখন আসি প্রেজেন্টেশন সেভ করা। তো পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন ফাইল সেভ করা তো আমরা বুঝি, তাই না? যে কোনো ফাইলে আমরা সেভ করতে পারি, শুধু পাওয়ার পয়েন্ট না, ওয়ার্ড, এক্সেল, তারপর ইত্যাদি ইত্যাদি যত ফাইল আছে, একটা ছবি, ঠিক আছে, নতুন লোকেশন দিয়ে নতুন নাম দিয়ে আমরা সেভ করতে পারি। তো প্রেজেন্টেশন ফাইল সেভ করা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? তো প্রেজেন্টেশন ফাইল আমরা যেরকম সেভ করতে পারি, এখন আমরা বিভিন্ন এক্সটেনশন দিয়ে কিন্তু সেভ করতে পারি, তাই না? আচ্ছা, পাওয়ার পয়েন্টের তাহলে প্রেজেন্টেশন ফাইল কিন্তু আমরা বিভিন্ন এক্সটেনশন দিয়ে কিন্তু সেভ করতে পারি। অনেক সময় পরীক্ষা আসে, দেখেন ফাইল ফরম্যাট কি, এই সম্পর্কে কিন্তু আপনাদের বলা হয়েছে, তাই না? তাহলে আমরা যদি এখানে পড়ি, প্রেজেন্টেশন ফাইল সেভ করার মতো গুরুত্বপূর্ণ একটা বিষয়, প্রয়োজনীয় কোনো প্রেজেন্টেশন ফাইল তৈরি করতে হলে প্রথমে প্রেজেন্টেশন ফাইলটিকে সেভ করা উচিত। কারণ আপনার যদি প্রেজেন্টেশন ফাইল সেভই না করেন, তখন কিন্তু আপনার কাজটা কিন্তু আর থাকবে না। এবং যে কোনো মুহূর্তে কম্পিউটার যদি বন্ধ হয়ে যায়, তাহলে তো আপনাদের আর কাজটা রইল না, ফাইলটা নষ্ট হয়ে গেল। যার কারণে আমাদের কিন্তু পাওয়ার পয়েন্ট ফাইলটা অথবা যে কোনো একটা ফাইল সেভ করতে হয়। আর সেভ করার জন্য আমাদের কী করতে হয়? নর্মালি আমরা সেভ করে থাকি কন্ট্রোল এস, এবং যখন সেভ এসের প্রয়োজন হয় তখন কিন্তু আমাদের ফাইল ট্যাবে যেতে হয়। এই যে দেখেন, ফাইল থেকে সেভ এস অপশনটি ক্লিক করতে হবে, এরপর সেভ এস ডায়লগ বক্সটা আসবে, সেখানে আমাদের প্রয়োজনীয় লোকেশন দিতে হবে, যে ড্রাইভ লোকেশন। ঠিক আছে, আমাদের ড্রাইভ লোকেশন দিতে হবে, দেন আমাদের ফাইলের যদি নাম চেঞ্জ করতে হয় নাম দিতে হবে, দেন ওকে। তাহলে কি দাঁড়ালো বিষয়টা? আমাদের ফাইল ট্যাবে যেতে হবে, তারপর সেভ এসে যেতে হবে, সেখান থেকে আমাদের ড্রাইভ লোকেশন দিতে হবে, দেন আমাদের ফাইলের নাম যদি মনে করেন এখন করিম আছে, আমি রহিম দিব, সেই নামটা দিতে হবে, দেন ওকে প্রেস বাটন ক্লিক করলে আমাদের এই ফাইলটা কিন্তু নতুন লোকেশন নতুন নামে কিন্তু সেভ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আর ফাইল ফরম্যাট জিনিসটা কি, এটা আপনাদের পরীক্ষায় আগের বেসের পরীক্ষা সম্ভবত আসছিল। ফাইল ফরম্যাট মানে হচ্ছে বিভিন্ন এক্সটেনশন দিয়ে সেভ করা, অর্থাৎ বিভিন্ন ফরম্যাটে সেভ করা। তো ফাইল ফরম্যাট যদি আসে, তাহলে আমরা লিখতে পারি সহজেই, একটা ফাইলকে বিভিন্ন ফরম্যাটে সেভ করা হচ্ছে কি ফাইল ফরম্যাট। যেমন ডট পিপিটিএক্স, ডট পিপিটিএম, ডট পিপিটি, ডট পিডিএফ, ডট এক্সপিএস, ডট এমপি4, ডাব্লিউএমবি, জেপিজি, জিআইএফ, পিএনজি, ডট টিআইএফ ইত্যাদি। অর্থাৎ আপনি যদি এক্সটেনশন যদি চেঞ্জ করে দেন, তাহলে সেই অনুযায়ী কিন্তু সেভ হয়ে যাবে। যেমন আমরা কিন্তু একটা পাওয়ার পয়েন্টে কিন্তু ভিডিও আকারে সেভ করি, সেভ করার সময় কি করি আমরা, জাস্ট সব কিছুই ঠিক থাকে, শুধু ফাইল টাইপের ক্ষেত্রে কি আমরা কী করি, এমপি4 দিয়ে দিই। সো আশা করি ফাইল ফরম্যাট কি বুঝতে পেরেছেন। প্রেজেন্টেশন ভিউ সহ স্লাইডগুলো চেক করা, এই জিনিসটা আমরা পারি, বাট সবগুলো পারি না। অর্থাৎ প্রেজেন্টেশন আপনি তিনটা ওয়েতে কিন্তু শো করতে পারেন, প্রেজেন্টেশন তিনটা ওয়েতে আপনি শো করতে পারেন। তাহলে ফ্রম বিগিনিং, অর্থাৎ আপনি চাইলে মানে 10টা স্লাইড থাকলে প্রথম স্লাইড থেকে আপনি এটা ভিউ করতে পারেন।
ঠিক আছে, সেটা করার জন্য আমরা সাধারণত কিবোর্ডের মাধ্যমে যদি করে থাকি তাহলে আমরা কি করি, কন্ট্রোল শুধু কি F5 প্রেস করলে কি আমাদের বিগিনিং থেকে কিন্তু আমার প্রেজেন্টেশনটা শো হয়। আর যদি কারেন্ট স্লাইড থেকে মনে করেন 5 নম্বর স্লাইডে আছে, এখান থেকে আমার শো করাইতে হবে, তাহলে কিন্তু আমাদের শিফট F5 শিফট কি শিফট F5 আর ফ্রম বিগিনিং থেকে শুধু F5। ঠিক আছে, আর কাস্টম স্লাইড শো কি বলতেছি, একটু এটা না দেখালে বুঝবেন না। দেখেন আমি যদি F5 ক্লিক করি তখন কিন্তু আমার স্লাইডগুলো কিন্তু শো হতে থাকবে। এই যে দেখেন আমার স্লাইড শো হচ্ছে প্রথম স্লাইড থেকে, এটাকে বলা হয় কি বিগিনিং। সো এটা আমরা F5 দিয়েও করতে পারি, অথবা এই যে স্লাইড শো আছে সেখান থেকে গিয়ে এই যে দেখেন ম্যানুয়ালি যে ফ্রম বিগিনিং দেই, অর্থাৎ স্টার্ট স্লাইড শো গ্রুপ থেকে যদি আমি এটাকে যদি ফ্রম বিগিনিং দিই তাহলে দেখবেন কি আমার প্রথম থেকে স্লাইডটা শো হচ্ছে, দেখেন প্রথম থেকে শো হচ্ছে। এখন মনে করেন আমি আছি এই স্লাইডে বা এই স্লাইডে, ঠিক আছে, এখন এখান থেকে আমার শো করাতে হবে, তখন আমি যদি ফ্রম কারেন্ট স্লাইড দিই তখন কিন্তু আমার এই স্লাইড থেকে শো হচ্ছে, দেখছেন। এখন অথবা আমি যদি শিফট F5 দিই, দেখেন আমার কিন্তু মানে পঞ্চম স্লাইড থেকে এই যে শুরু হয়েছে, স্কেপ চাপলাম। এখন আসছে কাস্টম স্লাইড শো। অনেক সময় অ্যাসেসর আপনাকে বলবে যে আপনি আমাকে এই প্রেজেন্টেশনের 10টা স্লাইডের মধ্যে 8 নম্বর স্লাইডটা আপনি আমাকে শো করে দেখান, এই যে এইটা শুধু 8 নাম্বারটা। তাহলে আপনি বলতে পারেন আমি তো কারেন্ট স্লাইড দিলেই তো শো হয়ে যায়, আমি এখানে গেলাম 8 নম্বরে, তারপর কারেন্ট স্লাইড শো দিলাম। এখন এসএসওর কিন্তু এটা বলে নাই, বুঝতে হবে। এসএসওর বলছে 8 নম্বর স্লাইডটা দেখান আমাকে শো করিয়ে, কিন্তু আপনি যদি কারেন্ট স্লাইড দেন তখন কিন্তু 8 নাম্বার থেকে পর্যায়ক্রমে 9, 10 এভাবে কিন্তু শেষ হবে, বাকিগুলোও যাবে। কিন্তু কারেন্ট স্লাইড দিলে শুধুমাত্র স্পেসিফিক 8 নাম্বারটাই শো হবে। তাহলে তা করতে হলে আমরা কি করব, এই যে যদি আমরা কারেন্ট স্লাইড শোতে যাই তখন কি হবে, তখন দেখেন এই যে নিউ নামে একটা অপশন আছে, সেখানে যদি আমি ক্লিক করি, এখন আপনাকে যদি অ্যাসেসর বলে যে 8 নাম্বার স্লাইড, তাহলে 8 নাম্বার ক্লিক করে যদি আমরা এখানে এই যে 8 নাম্বার ক্লিক করে যদি আমরা এখানে টিক থাকা অবস্থায় যদি অ্যাড দেই এবং যদি আমরা ওকে দেই তাহলে দেখেন শুরু হয়ে গেল। এখন যদি আমি শো দেই দেখেন আমার 8 নাম্বার স্লাইডটি কিন্তু এখান থেকে শুরু হইল। ঠিক আছে, দেখেন 8 নাম্বার স্লাইডের পরে কিন্তু শেষ, আমার কিন্তু 9 নাম্বার স্লাইড আর আসে না। আশা করি বুঝতে পেরেছেন যে ফ্রম বিগিনিং স্লাইড শো কি, কারেন্ট স্লাইড শো কি, কাস্টম স্লাইড শো কি। আশা করি এই কাজগুলো মনে থাকলে আপনি এখান থেকে সাজিয়ে লিখতে পারবেন। এখন আসি অ্যানিমেশন। আর এটা একটু আরেকবার পড়ে দেখান না, একটু আচ্ছা, ব্ল্যাঙ্ক হয়ে গেছিল, দেখা যায়নি। ফ্রম বিগিনিং হচ্ছে কোনো প্রেজেন্টেশনের জাস্ট স্লাইডকে, স্লাইডটা খালি একটু বলুন। হ্যাঁ, কোনো প্রেজেন্টেশনে যে স্লাইডগুলো আছে সেটা প্রথম থেকে মানে প্রথম স্লাইড থেকে শো করাকে বলা হয় কি বিগিনিং স্লাইড শো। আর কারেন্ট স্লাইড শো হচ্ছে আপনি যে স্লাইডে আছেন সেই স্লাইড থেকে শো করা। আর কাস্টম স্লাইড হচ্ছে স্পেসিফিক নির্দিষ্ট কিছু স্লাইডকে শো করা। আশা করি বুঝতে পেরেছেন এবার। অ্যানিমেশন, অ্যানিমেশন বললাম স্যার, এটা বুঝতে পারছি, কিন্তু ওই যে আপনি করছেন না সেটা দেখতে পারিনি, ওটা ব্ল্যাঙ্ক হয়ে গেছিল স্ক্রিন, সেটা বললাম যে একটু রিপিট দেখাই দিন। এখন কি দেখা যাচ্ছে? কাস্টমটা, শুধু কাস্টমটা ও আচ্ছা আচ্ছা, কাজ দেখাই দেওয়ার জন্য এখন বলতেছেন। দেখা যেত। ও আচ্ছা আচ্ছা, এখন দেখা যাচ্ছে? এখন দেখা জি যাচ্ছে? স্যার। আচ্ছা, দেখেন আমরা মনে করেন আমি এই জি স্লাইড, স্যার। মনে করেন এইখানে কোন স্লাইডটা শো করতে পারে, এই স্লাইডটা, এটা কত নম্বর, 14 নম্বর স্লাইড, তাই না? জি স্যার। আমি আসি মনে করেন 7 নম্বর স্লাইড। এখন এসএসওর বললো আপনাকে 14 নম্বর স্লাইডটা আপনি শো করে দেখান, তাহলে এসএসওর কিন্তু আপনাকে নির্দিষ্ট করে দিল, তাই না? সো এটা করার জন্য আপনারা চলে যাবেন স্লাইড শো, দেন সেখান থেকে কাস্টম স্লাইড শো, সেখানে যাওয়ার পরে এখানে দেখেন শো কাস্টম স্লাইড শো 1, তার মানে এটা কিন্তু আমি আগে তৈরি করছি। সো আপনি তৈরি করার জন্য কিন্তু আবার নতুন করে শুরু করবেন কাস্টম শো। এখানে যাওয়ার পরে নিউতে যাবেন, যাওয়ার পরে আপনাকে কত নম্বর স্লাইডের কথা বলছিল, 14 নম্বর, তাহলে 14 নম্বর স্লাইড শো অ্যাড, দেন ওকে, দেন শো। দেখেন আমার 14 নম্বর স্লাইডে কিন্তু শো হয়ে গেল।
সো আশা করি এবার বুঝতে পেরেছেন। অ্যানিমেশনকে যদি আমি সহজ করে বলি যে একটা স্থির বস্তুকে সচল করে, অর্থাৎ এটা হচ্ছে একটা ভিজুয়াল ইফেক্ট। বুঝতে পেরেছেন? এই ভিজুয়াল ইফেক্টের কারণে আমার যে স্লাইডগুলো অনেক আকর্ষণীয় হয়। তাহলে আমি উত্তরটা এভাবে বলতে পারি, পাওয়ার পয়েন্টে অ্যানিমেশন হলো ভিজুয়াল ইফেক্ট, যার মাধ্যমে প্রতিটা স্লাইড বা এভাবে বলতে পারি প্রতিটা স্লাইড আকর্ষণীয় করা যায়। এবং এটাও যদি মন না থাকে আপনারা লিখবেন পাওয়ার পয়েন্টের স্লাইডের অবজেক্টগুলোকে কি করা, সচল করা, স্থির অবজেক্টগুলোকে সচল করা। ঠিক আছে, পাওয়ার পয়েন্টের অথবা স্লাইডের স্থির অবজেক্টগুলোকে সচল করা। যদি একবারে মন না থাকে এভাবে লিখবেন। আর এটা মনে না থাকার কিছু নাই, ভিজুয়াল ইফেক্ট, যার মাধ্যমে আমরা কি করতে পারি, স্লাইডগুলোকে অথবা স্লাইডের অবজেক্টকে আকর্ষণীয় করতে পারি। তাহলে অ্যানিমেশন তো পড়লাম, তা স্লাইড ইফেক্ট কি, তাই না? এখন দেখেন অ্যানিমেশন পড়লাম, সাইড ইফেক্ট আর ট্রানজিশন। হ্যাঁ, ট্রানজিশন কিন্তু আমরা আগে পড়ছি। ট্রানজিশন মানে হচ্ছে এক স্লাইড থেকে অন্য স্লাইডে আমাদের কতটুকু সময় নিয়ে যাবে, এটা অটোমেটিক যাবে কিনা, এটা কিভাবে যাবে, ডান থেকে যাবে না বাম থেকে যাবে, এগুলো হচ্ছে ট্রানজিশন দিয়ে করে। বাট এটার উপরে যে আরেকটা ইফেক্ট রয়েছে, ট্রানজিশনের কিন্তু অনেক ইফেক্ট। যে ইফেক্টগুলো আমরা ব্যবহার করি সেটা হচ্ছে কি, স্লাইডে ইফেক্ট অপশন। তাহলে দেখেন সুন্দর করে লেখা আছে, ইফেক্ট অপশনের মাধ্যমে সিলেক্টেড ট্রানজিশনের ভেরিয়েশন আনা যায়। তার মানে কি বোঝাইতে চাচ্ছে, মানে ট্রানজিশনের ভেরিয়েশন আনার জন্য, মানে ট্রানজিশন জিনিসটাকে সচল করার জন্য আমাদের এই ইফেক্ট অপশন ব্যবহার করা হয়। ঠিক আছে, আর এর কারণে আমার স্লাইডটা কি বাম থেকে যাবে না ডান থেকে যাবে না উপর থেকে যাবে, এর ডিরেকশনগুলো সেট করা হয় কিসের মাধ্যমে, স্লাইড ইফেক্টের মাধ্যমে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে স্লাইডে অ্যানিমেশন সেট করা। অ্যানিমেশন তো পড়ছি, অ্যানিমেশন সেট কিভাবে করে এটা আসলে এখানে বলার মতো কিছু নাই, আমরা কাজ করেছি। অ্যানিমেশন সেট কিভাবে করব, আমরা কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করব, দেন আমরা ইনসার্টে যাব, দেন এখান থেকে আমাদের প্রয়োজনীয় অথবা পছন্দ অনুযায়ী অ্যানিমেশন চয়েস করব, দেন ওকে। আশা করি বুঝতে পেরেছেন। যেমন আমাদের দেখেন এখানে ফ্লাই মুড আছে, ফেড আছে, এপিআর আছে, তারপর হচ্ছে কি র্যান্ডম আছে, তাই না? তাহলে এই জিনিসগুলো একটু মনে রাখবেন যে কি কি অ্যানিমেশন আছে, যে দুই একটা মনে রাখবেন, কারণ অনেক সময় সংজ্ঞার সাথে অথবা প্রশ্নের সাথে দুই একটা এক্সাম্পল দেওয়া লাগে। ঠিক আছে, সো অ্যানিমেশন কিভাবে সেট করে আশা করি বুঝতে পেরেছেন। এখন অ্যানিমেশন পেনের কথায় আসি। অ্যানিমেশন পেন জিনিসটা কি, আমরা খালি অ্যানিমেশন কিন্তু সেট করলেই হয় না, তাই না? অনেক সময় দেখা যায় যে আমি একটু আগে দেখাইছিলাম আপনাদের, যদি একটু খেয়াল করি, এই যে দেখেন আমাদের এটা যদি আমি স্টার্ট করি বা শো করাতে চাই, অ্যানিমেশনে যদি শো করাতে যাই, দেখেন আমার অ্যানিমেশনটা দেখেন একটা ঘুরে শেষ হয়েছে, তারপর আরেকটা শুরু হয়েছে, তারপর আবার কী হয়েছে, দুইটা একসাথে শুরু হয়েছে। এই যে কাজটা হলো, এটা আসলে অ্যানিমেশন পেনের মাধ্যমে কিন্তু আমি করেছি। অর্থাৎ অ্যানিমেশন পেন হচ্ছে কি, আপনার অ্যানিমেশনের উপর কি আরও কতগুলো ইফেক্ট যোগ করা, টাইমিং যোগ করা। ঠিক আছে, অর্থাৎ আমরা এখানে কিভাবে প্লে করতে চাই, এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ হবে না শুধু ক্লকওয়াইজ হবে, না এটা 10 সেকেন্ড নিয়ে ঘুরবে, না এটা ঘুরতেই থাকবে, এই জিনিসগুলো নির্ধারণ করা হয় অ্যানিমেশন পেনের মাধ্যমে। কাজ কিন্তু আপনাদের এখানে দেখাইছি আমরা। যদি আমরা এরোতে যাই, ত্রিভুজ আকৃতি এরোতে যাই, তাহলে কিন্তু এখানে অনেক অপশন আমরা কিন্তু পাই, তাই না? যদি আমি এখানে একটা ক্লিক করি, এই যে দেখেন এখানে অপশন আছে, দেখছেন? আমি এটাকে অন ক্লিকে রাখতে চাই, না উইথ প্রিভিয়াস রাখতে চাই, না আফটার রাখতে চাই। দেখেন এখানে ইফেক্ট, এই যে দেখেন অনেক ইফেক্ট অপশন। আমি আনলক করতে চাই, এই যে স্মুথ স্টার্ট, কত সেকেন্ডটা ঘুরবে, টাইমিং দেখেন, তারপর টেক্সট অ্যানিমেশন, আর কোনো অ্যানিমেশন ইউজ করব কিনা। স্যার আপনার কথা আসে না। কথা শোনা যাচ্ছে না?
এখন স্যার মিউট হয়ে গেছে মেবি। এখন কথা শুনতে পাচ্ছেন? স্যার এখনো শোনা যায় না। স্যার কিরকম যেন একটা শব্দ হইতেছে। স্যার কথা বোঝা যায় না। একটু ওয়েট করি। এখন শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো। এখন শুনতে পাচ্ছেন? জি স্যার জি এখন স্যার। শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে তাহলে তারপরে পরবর্তীতে কতটুকু পড়াইছি বা কিন্তু স্যার এই যে কথাটা কিরকম যেন আটকে আটকে আসতেছে, আবার আপনার কথা কিরকম একটা ক্লিয়ার না? শব্দ কথা যেন ক্লিয়ার না? হইতেছে। জি স্যার। স্যার একটু হয় আবার জি স্যার, ডিস্টার্ব। clear আসতেছে। আপনার হয়তো বা নেটওয়ার্ক সমস্যা দিচ্ছে, হ্যাঁ? আপনি একটু নেটওয়ার্কটা দেখেন। আমার কথা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা। ক্লিয়ার আপনার কথা। স্ক্রিন কি দেখা যাচ্ছে? নো স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে না? না স্যার। না স্যার একটু ভালো করে দেখেন, স্ক্রিন তো শো হওয়ার কথা। এখন দেখা যাইতেছে। আচ্ছা। আচ্ছা, কতটুকু আপনারা হ্যাঁ দেখতে স্যার পাচ্ছেন? আসছে। কতটুকু দেখতে পাচ্ছেন আপনারা? স্যার আসছে। কতটুকু পড়াইছি আপনারা কতটুকু দেখছেন? স্যার স্যার ওই যে অ্যানিমেশন পেন একদম এক্সপ্লেন করতে। পর্যন্ত বলছেন অ্যানিমেশনটা বুঝাইতেছেন, কতটুক এর মাঝখান দিয়ে অফ হয়ে গেছে সবকিছু। মানে অ্যানিমেশন পেন পর্যন্ত সাউন্ড। দেখছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে তাহলে মিউট করে দে, অ্যানিমেশন পেন থেকে দেখি। আচ্ছা, অ্যানিমেশন পেন হচ্ছে কি আমাদের যে আমরা যে এখানে বানানটা ভুল হয়েছে, আমাদের যে স্লাইডে যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো আসলে আমাদের যে অ্যানিমেশন দিছি কন্টেন্টগুলোর উপরে, ঠিক আছে? তাহলে স্ক্রিনটা আসলে কিভাবে আসবে অথবা কিভাবে স্ক্রিনটা আসবে সেটা অ্যানিমেশনের মাধ্যমে আমরা কি করি, সেট করি। অর্থাৎ কন্টেন্টগুলোর উপর থেকে আসবে নাকি স্ক্রিন নিচ থেকে আসবে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন সেট করা আছে, যেমন এপিআর ফ্রেট, এগুলো হচ্ছে কি আমাদের স্লাইড অ্যানিমেশন, তাই না? আর অ্যানিমেশন পেন হচ্ছে কি আমরা যে কন্টেন্টটা ব্যবহার করছি, কন্টেন্টে অ্যানিমেশনগুলো ব্যবহার করছি, সেই অ্যানিমেশনটা কিভাবে প্লে হবে শুধু এতটুকু লিখবেন, আর বেশি কিছু লেখার দরকার নাই। অ্যানিমেশন পেন হলো কন্টেন্টে ব্যবহৃত অ্যানিমেশনগুলো কিভাবে প্লে হবে, শুধু এতটুকু লিখবেন, কন্টেন্টে ব্যবহৃত অ্যানিমেশনগুলো কিভাবে প্লে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যানিমেশন পেন। আর একটু বিস্তারিত পড়লে এখান থেকে পড়তে পারেন যে স্ক্রিনের পর কোন স্ক্রিন আসবে। অর্থাৎ মনে করেন আমি এখানে দুইটা অ্যানিমেশন ইউজ করলাম, এখন আসলে আমরা অনেক সময় দুইটা একসাথেই আমরা প্লে করি, মানে দুইটা একসাথে কি অ্যানিমেট হয় অথবা একটার পর একটা হয়, এটাকে বলছে আসলে এটা কিভাবে হবে, কিভাবে আসবে, এবং এই সময়টা কি, কতটুকু সময় ধরে আসবে, এই জিনিসগুলোকে কন্ট্রোল করা হয় কি অ্যানিমেশন পেন দিয়ে, যেটা আমরা অ্যানিমেশন কন্ট্রোল করাতে পড়তাম গিয়ে, দুটো একসাথে পড়া হয়ে গেল, ঠিক আছে? তা অ্যানিমেশন পেন কি, আমরা যে কন্টেন্টের অ্যানিমেশনটা ব্যবহার করছি সেটা কিভাবে প্লে হবে এটা নির্ধারণ করা অ্যানিমেশন পেন দিয়ে, এবং আমাদের সময় কতটুকু হবে, তারপর কিভাবে ঘুরবে, এই জিনিসগুলোকে কন্ট্রোল করা হয় অ্যানিমেশন কন্ট্রোল প্যানেল থেকে। আশা করি এটা একটু পড়লে আপনারা পেরে যাবেন, আশা করি বুঝতে পেরেছেন। এই ধাপগুলো আসলে আপনারা কাজ করেছেন বিদায় জানেন, এই ধাপগুলো যে মুখস্থ করতে হবে বা পড়তে হবে তা নয়, ঠিক আছে? জাস্ট আর আপনাদের যে প্রশ্নগুলো যেমন অ্যানিমেশন কন্ট্রোল করা কি, অ্যানিমেশন প্যান কি, অ্যানিমেশন কি,
এই জিনিসগুলো জাস্ট 2টা শব্দে 3টা শব্দে এক লাইনে এগুলো জাস্ট একটু পড়ে নিজেকে মনে রাখাবেন, মানে মনে রাখবেন। তারপর স্লাইডের টাইমিং সেট করা। আমি স্লাইডের টাইমিং কিভাবে সেট করতে পারি, তাই না? আমরা কিন্তু টাইমিং সেট করছি ট্রানজিশন থেকে, তাই না? তাহলে টাইমিং কিভাবে সেট করি? ট্রানজিশন থেকে কিন্তু সেট করতে পারি। অর্থাৎ একটা স্লাইড অটোমেটিক আসবে নাকি, অর্থাৎ অটোমেটিকলি হবে কিনা সেটা আমরা টাইমিং থেকে সেট করতে পারি। আমরা যদি ইয়াতে যাই, কি বলে এটাকে, ওই যে যদি আমরা ট্রানজিশনে যাই, ট্রানজিশন মানে হচ্ছে কি এক স্লাইড থেকে অন্য স্লাইডে কীভাবে যাবে, কতটুকু সময় ধরে যাবে তা, এবং এটাতে আমরা সময়টা নির্ধারণ করছি, সেটাকে বলা হয় সেট করা। তার মানে স্লাইডের টাইমিং সেট করা কি, পাওয়ার পয়েন্টে কোনো স্লাইড কত সময় স্ক্রিনে থাকবে এবং এক স্লাইড থেকে আরেক স্লাইডে কত সময় পরে যাবে, তাই হচ্ছে কি টাইমিং, স্লাইড টাইমিং বা টাইমিং স্লাইড। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা জাস্ট এখান থেকে এতটুকু লিখবেন যদি পরীক্ষায় আসে, এতটুকু থেকে সেট করে না, সেট করা, হ্যাঁ সেট করা হবে এটা, ঠিক আছে? পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন অথবা প্রেজেন্টেশনের কোনো স্লাইড, দুইটা না লিখলে হয়, পাওয়ার পয়েন্ট মানেই প্রেজেন্টেশন। লিখতে পারেন পাওয়ার পয়েন্টের কোনো স্লাইড কত সময় স্ক্রিনে থাকবে। অনেক সময় আমরা দেখা যায় 30 সেকেন্ড পরে এক স্লাইড থেকে আরেক স্লাইডে যায়, অনেক সময় সাথে সাথে চলে যায়। এইটাকে বলা হয় কত সময় ধরে থাকবে, এবং এক স্লাইড শেষ হওয়ার পর আরেকটা স্লাইডে কত সময় পরে গিয়ে এটা যাবে, সেটাকে বলা হয় কি টাইমিং সেট করা। এবং কিভাবে সেট করে তা আমরা কিন্তু জানি এখানে, এই ধাপগুলো আপনারা পড়লেই পারবেন। হ্যাঁ, স্লাইড শো এর ব্যবহার, স্লাইড শো কিন্তু আমরা করেছি, তাই না? স্লাইড শো কিভাবে করতে পারি, তাই না? স্লাইড শো মানে হচ্ছে কি আমাদের যে তৈরিকৃত প্রেজেন্টেশন সেটা স্ক্রিনে প্রেজেন্ট করা। তাই স্লাইড শো কি, স্লাইড শো অপশন ব্যবহার করা হয় প্রেজেন্টেশনটা স্ক্রিনে শো করার জন্য। এতটুকু লিখলেই হবে, ঠিক আছে? আশা করি এটাও পারবেন। স্লাইড শো কীভাবে করে, মোশন পাতের ব্যবহার, মোশন পাত কিন্তু আমরা ব্যবহার করছি, এই যে এটাতে কিন্তু মোশন পাত ব্যবহার করছি, তাই না? তাই না, নির্দিষ্ট একটা পাত ধরে ধরে কিন্তু ঘুরতেছে, এটাকে বলা হয় কি মোশন পাত। অর্থাৎ মোশন পাতের মাধ্যমে আমরা কোনো একটা অবজেক্টকে নির্দিষ্ট পাতে মুভ করাতে পারি। তাহলে আমরা সহজ কথায় লিখব, মোশন পাত হলো কোনো অবজেক্টকে নির্দিষ্ট পথে মুভ করা। মোশন পাথ হলো কোনো একটা অবজেক্টকে নির্দিষ্ট নির্দিষ্ট পাতে মুভ করা। জাস্ট সিম্পলি কথা, একটা অবজেক্টকে নির্দিষ্ট পাতে মুভ করা, এটা হচ্ছে মোশন পাথের ব্যবহার বা মোশন পাথ। আর ব্যবহার তো আমরা জানি, ঠিক আছে? কোনো একটা নির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী একটা অবজেক্ট সিলেক্ট করতে হবে। আমার যেরকম মোশন পাথ দরকার, এটা কিন্তু আগে থেকে বিল্ডিং করা, মানে আগে থেকে তৈরি করা। স্লাইডের ট্রানজিশন ব্যবহার, এই যে এতক্ষণ কিন্তু আমরা ট্রানজিশন ব্যবহারগুলো কিন্তু আগে পড়েই আসছি, যে টাইম সেট করা, স্লাইড শো, এই জিনিসগুলো কিন্তু সব ট্রানজিশনের মধ্যে পড়ে। ট্রানজিশন কি, এটা কিন্তু একটা এক স্লাইড থেকে অন্য স্লাইডে স্থানান্তরিত হওয়ার ভিজুয়াল ইফেক্ট। এতটুকু লিখলেই হবে। ট্রানজিশন হলো এক স্লাইড থেকে অন্য স্লাইডে যাওয়ার ভিজুয়াল ইফেক্ট। আর কোনো কিছু লেখার দরকার নেই, এতটুকু লিখলেই হবে। যেমন দেখেন কতগুলো আছে, কাট, ফ্যাট, পশু, ওয়াইড, রিভাল, র্যান্ডম, বা ইত্যাদি হচ্ছে কি ট্রানজিশন। হ্যাঁ, এই ট্রানজিশনগুলো আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। কিভাবে ব্যবহার করতে পারি সেগুলো কিন্তু আমরা এখান থেকে জানি। কতগুলো প্রশ্ন দেওয়া আছে এখানে, এই প্রশ্নগুলো আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন। মোশন পাথ কি, স্লাইড ইফেক্ট কেন ব্যবহার করা হয়, ঠিক আছে? আমরা কিন্তু উপরে পড়ে আসছি। একটা স্লাইড চালু থাকা অবস্থায় নতুন একটি স্লাইডে চালু করার কিবোর্ড কমান্ড কি, কিবোর্ড কমান্ড কি, কন্ট্রোল এম। কমান্ডের মাধ্যমে মাইক্রোসফট প্রেজেন্টেশন সফটওয়্যার চালু করতে হলে উইন্ডোতে কি লিখতে হয় আমরা কি জানি, কি F5। মাইক্রোসফট সফটওয়্যারের ফাইল এক্সটেনশন কি, .pptx। তারপর আমরা জানি কি স্লাইড মাস্টার কি। স্লাইড মাস্টার হচ্ছে নিজের মতো করে ডিজাইন করা। হ্যাঁ, এটা একটা হচ্ছে স্লাইড মাস্টার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ফিচার।
এখানে বিভিন্ন ধরনের লেআউট আছে, বিভিন্ন ধরনের ফরম্যাট এবং ডিজাইন করা কি এলিমেন্টকে ডিজাইন করতে দেয়। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে সহজে বলতে পারি, অর্থাৎ একটা মানে এভাবে বলতে পারি যে নিজের মতো করে কন্টেন্ট তৈরি করা অথবা লোগো, কোম্পানি অ্যাড্রেস ইত্যাদির মাধ্যমে প্রত্যেকটা স্লাইড কি বা নিজের মতো তৈরি করা কন্টেন্টগুলো কি প্রত্যেকটা স্লাইডে রাখার জন্য আমরা মাস্টার স্লাইড ব্যবহার করে থাকি। ঠিক আছে, এটি কিভাবে ব্যবহার করতে সেটা কিন্তু আমরা জানি। ইনসার্ট ট্যাবে যাব, দেন আমরা কি ভিউতে যাব, দেন হচ্ছে আমরা মাস্টার স্লাইড অপশন সিলেক্ট করব। সেখান থেকে আমাদের নিজেদের মতো করে কি করতে হবে, লেআউট নিতে হবে, অথবা কি করতে হবে, লেআউট নেওয়ার পরে আমাদের নিজেদের মতো করে স্লাইড ডিজাইন করতে হবে এবং কি করতে হবে শেষে ক্লোজ মাস্টার ভিউতে। সবাই মিউট করি। তানিয়া আপু, আপনি একটু মিউট করেন, আপনার ইয়ের কারণে বোঝা যাচ্ছে না স্যারের কথা। সবাই মিউট করে নি। হ্যাঁ, থ্যাংক ইউ। তারপর আমরা কি করতে পারি, ক্লোজ মাস্টার ভিউ অপশন থেকে কি করতে পারি, ক্লোজ মাস্টারটা ক্লোজ করতে পারি। এই কাজগুলো কিন্তু আমরা করছি। তাহলে স্লাইড মাস্টার কি, এভাবে বলবেন, স্লাইড মাস্টার হলো কি একটি ফিচার। এভাবে বলতে পারেন, স্লাইড মাস্টার হলো পাওয়ার পয়েন্টের একটি ফিচার যেখানে লেআউট, ফরম্যাট এবং বিভিন্ন ডিজাইন করা যায়। এতটুকু লিখলেই হবে। পাওয়ার পয়েন্টের স্লাইড মাস্টার হলো একটি ফিচার যেখানে বিভিন্ন লেআউট, ফরম্যাট, ডিজাইন করা যায়। ঠিক আছে, আর যদি বিস্তারিত লেখেন তাহলে বলবেন এই ডিজাইনকে তো ফরম্যাট প্রত্যেকটি স্লাইডে সেট করা যায়। নিজের মতো করে বলতে পারবেন। কিন্তু আশা করি স্লাইড মাস্টার কি বুঝতে পেরেছেন। স্লাইড মাস্টারের ডিজাইন করা কি, স্লাইড মাস্টার ডিজাইন কিভাবে করে কিন্তু আমরা জানি। সো এটা আর দেখানোর মতো কিছু নাই। ঠিক আছে, স্লাইড মাস্টারের প্রয়োজনে সব কন্টেন্ট অ্যাড করা যায়, তাই না? সেখানে চাইলে আপনি ফুটার, ডেট দিতে পারেন, পেজ নাম্বার দিতে পারেন, বিভিন্ন ধরনের অ্যানিমেশন অ্যাড করতে পারেন। এগুলো হচ্ছে স্লাইড মাস্টার ডিজাইন করা, তাই না? স্লাইড মাস্টার থেকে নিউ স্লাইড তৈরি করা, কিভাবে স্লাইড মাস্টার ক্লোজ করার পরে নিউ স্লাইড কিভাবে তৈরি করি, স্লাইড মাস্টার তৈরি হওয়ার পরে আমরা কিন্তু ক্লোজ করে দিই। ক্লোজ করে আমরা কি করি, নিউ স্লাইডে যাই, দেন সেখান থেকে আমরা ব্ল্যাঙ্ক স্লাইডে যদি আমরা ক্লিক করি তখন কিন্তু আর ব্ল্যাঙ্ক আসবে না, ব্ল্যাঙ্কটা হয়ে যাবে আমার তৈরিকৃত মাস্টার স্লাইড। ঠিক আছে, তাহলে এটা কিভাবে তৈরি করেন, জাস্ট এটা পয়েন্ট আকারে, দুই একটা পয়েন্ট আকারে লিখে দিলে কিন্তু হয়ে যাবে। স্লাইড মাস্টার বিভিন্ন অপশন আছে, প্লেস হোল্ডার, টাইটেল অ্যান্ড ফুটার, ব্যাকগ্রাউন্ড স্টাইল, মাস্টার ভিউ ক্লোজ করা, তো এটা আমরা আগেই পড়ে গেছি ওইখানে। তাহলে এই জিনিসগুলো আসলে কি, প্লেস হোল্ডার কি? প্লেস হোল্ডার হচ্ছে মাস্টার স্লাইডে আমরা যে কাজগুলো করছি সেইগুলোকে প্রি ফরম্যাট করা, আবার নতুন করে ফরম্যাট করা, সেটা হচ্ছে কি প্লেস হোল্ডারের কাজ। বুঝতে পারছেন? অর্থাৎ এই প্লেস হোল্ডারের মধ্যে আমরা নির্দিষ্ট ধরনের কন্টেন্ট রাখতে পারি। যদি আমরা একটু স্লাইড মাস্টারে যাই তাহলে বিষয়টা একটু খেয়াল করবেন। আমরা ভিউতে যাই, যাওয়ার পরে এই যে দেখেন, এই যে স্লাইড মাস্টার ক্লিক করলাম, এই স্লাইড মাস্টারের আন্ডারে কিন্তু এই যে দেখেন ইনসাইডে প্লেস হোল্ডার। আমি যদি এখানে যাই, মনে করেন সাপোজ আমি এগুলো একটু কেটে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা প্লেস হোল্ডারটা কি করলাম, একটু না কাটি এগুলো। আচ্ছা, আমি আবার নতুন করে যাই, নতুন করে কাজ হচ্ছে না দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি যে স্লাইডে আছি সেই স্লাইডে থাকবো। ভিউতে যাই, দেন স্লাইড মাস্টার। হ্যাঁ, এই যে দেখেন ইনসাইডে দেখেন আমার কিন্তু একটা ব্ল্যাঙ্ক স্লাইড দেওয়া, দেখছেন? আর উপরে যদি যাই তাহলে কিন্তু আমাকে কিন্তু একটা ডিফল্ট একটা লেআউট দেওয়া, যেখানে আমি কিছু টাইটেল লিখতে পারি। ঠিক আছে, কিন্তু আমি যদি ব্ল্যাঙ্কে যাই তখন কিন্তু কোনো কিছু নাই। তো এইখানে হচ্ছে যদি আমি ইনসার্ট প্লেস হোল্ডারে যাই তখন দেখেন আমি এখানে কি ইউজ করব, কন্টেন্ট, টেক্সট, পিকচার, চার্ট, টেবিল, স্মার্ট আর্ট, মিডিয়া,
বুঝতে পারছেন? এই জিনিসগুলো কিন্তু আমরা স্লাইড মাস্টার ছাড়াও করতে পারি, কিন্তু স্লাইড মাস্টারে কেন আমরা মিডিয়া ব্যবহার করব, কেন এখানে একটা ভিডিও ইউজ করব, কেন একটা টেবিল ইউজ করব, মানে এটা যদি আমি এইখানে ব্যবহার করি তাহলে কী হবে বিষয়টা, আপনি নর্মাল স্লাইড থেকে কিন্তু এগুলো ডিলিট করতে পারবেন না। সো এগুলো কিন্তু আপনার প্রয়োজন হয়, বুঝতে পেরেছেন? এই জন্য আমাদের প্লেস হোল্ডার ইউজ করতে হয়। কিন্তু আমি যদি এখানে যাই, এখানে কিন্তু আমি চাইলেই কিন্তু একটা মিডিয়া ইউজ করতে পারবো না, একটা ভিডিও অ্যাড করতে পারবো না, একটা চার্ট অ্যাড করতে পারবো না। তাহলে এই যে চার্ট, ভিডিও, এই যে নির্দিষ্ট কন্টেন্ট এড করার জন্য প্রি ফরম্যাট করাই হচ্ছে কি প্লেস হোল্ডারের কাজ। আশা করি প্লেস হোল্ডার পরীক্ষা অনেক সময় আসে, এটা কিন্তু আপনাকে ভালো করে পড়তে হবে। প্লেস হোল্ডার কি আপনি বলতে পারেন, প্লেস হোল্ডার হল কি প্রি ফরম্যাট করা কন্টেনার, ঠিক আছে, যেখানে নিজের মতো করে অথবা স্লাইড মাস্টারের মধ্যে নির্দিষ্ট ধরনের কন্টেন্ট ধারণ করে। আপনি লিখলেন কি প্লেস হোল্ডার হলো একটি প্রি ফরম্যাট করা কন্টেনার, তারপর লিখলেন স্লাইড মাস্টারের মধ্যে নির্দিষ্ট ধরনের কন্টেন্ট ধারণ করে। এই যে দেখুন, যেমন টেক্সট, ইমেজ, চার্ট, টেবিল, ম্যাটেরিয়ালস, ইনসার্ট ম্যানেজ করতে পারি, এগুলো দরকার নাই। টেক্সট যেমন টেক্সট, ইমেজ, চার্ট, টেবিল ইত্যাদি লিখে দিলেন, হয়ে গেল। তাহলে প্লেস হোল্ডার কি? প্লেস হোল্ডার হলো পি ফরম্যাট কন্টেনার অথবা স্লাইড মাস্টারের পি ফরম্যাট কন্টেনার। সহজ কথায় প্লেস হোল্ডার হলো স্লাইড মাস্টারের পি ফরম্যাট কন্টেনার, যেমন টেক্সট, ইমেজ, চার্ট, টেবিল ইত্যাদি অ্যাড করা। আশা করি বুঝতে পেরেছেন। টাইটেল অ্যান্ড ফুটার, এই টাইটেল, ফুটার, তারপর হচ্ছে আপনার হেডার, এগুলো কিন্তু আমরা অ্যাড করতে পারি। অ্যাড করা কিন্তু এগুলো দেখাইছি আমরা, তাই না? কিভাবে আমরা টাইটেল অ্যাড করতে পারি, ফুটার অ্যাড করতে পারি। দেখেন আমি যদি স্লাইড মাস্টারে যাই তাহলে কিন্তু আমার এখানে কিন্তু ফুটার দেখতে পাবেন। এই যে দেখেন ফুটার, আমি এখানে যা লিখবো ফুটারে, ঠিক আছে। এই যে দেখেন টাইটেল, তার মানে আমি এখানে টাইটেলে অ্যাড করতে পারি। খেয়াল করে দেখেন, আমি একটা টাইটেল অ্যাড করলাম, এখানে একটা ফুটার ইউজ করলাম। আমি যদি এখন ক্লোজ করে দেই, আমি যদি এখন নিউ থেকে ব্ল্যাঙ্ক, সরি আমি এখানে ক্রিয়েট করছি, এই যে দেখেন আচ্ছা আমি একটু ভিউতে যাই, এটাকে অ্যাড হলো না নাকি একটু দেখি আবার। ফুটার, তারপর টাইটেল অ্যাড করলাম। এখন ক্লোজ করে দিলাম। দেন ছেড়ে গেলাম। এই যে দেখেন আপনার ফুটারটা কিন্তু এখানে আছে। এখন যদি আমরা অ্যাপ্লাই টু অল দিই, এই যে দেখেন আপনার এখানে কিন্তু ফুটার যদি যা লিখতাম তা কিন্তু ফুটার চলে আসতো। তাহলে আমরা এখান থেকে টাইটেল, ফুটার আমরা কিন্তু এগুলো ব্যবহার করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। ব্যাকগ্রাউন্ড স্টাইল, আমরা চাইলে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড স্টাইল কিন্তু আমরা এখান থেকে ইউজ করতে পারি। ব্যাকগ্রাউন্ড স্টাইল কীভাবে ইউজ করতে পারি আমরা কিন্তু এগুলো জানি, তাই না? আমরা যদি ডিজাইনে যাই, যাওয়ার পর এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড লেখা আছে এখানে, চাইলে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড স্টাইল দিতে পারি। আমরা যদি সলিডে যাই, এখান থেকে যদি একটা ব্যাকগ্রাউন্ড দিই, দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড স্টাইল হয়ে গেছে। সেম টু সেম আমরা কিন্তু এটা মাস্টার স্লাইডেও করতে পারি, ঠিক আছে। এই যে দেখেন মাস্টার স্লাইডে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড স্টাইল আছে এখানে, ঠিক আছে। এই যে দেখেন আমাদের যদি এই ব্যাকগ্রাউন্ডটা দিতে চাই, দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তারপর আমরা চাইলে বিভিন্ন ধরনের লেআউট এখানে অ্যাড করতে পারি। এই যে দেখেন টাইটেলস, এই যে টাইটেল স্টাইল কিন্তু আমাদের অ্যাড হয়ে গেল, ঠিক আছে। তাহলে এভাবে আমরা বিভিন্ন ধরনের লেআউট
অ্যাড করতে পারি, ব্যাকগ্রাউন্ড স্টাইল দিতে পারি, এখান থেকে কালার আরও অনেক কালার চেঞ্জ করতে পারি, বিভিন্ন থিম দিতে পারি। ঠিক আছে, এই যে দেখেন আমাদের থিম কিন্তু এখান থেকেও দেওয়া যায়। ঠিক আছে, আমরা চাইলে কিন্তু ওইখান থেকেও আনতে পারি, এখান থেকেও থিম দিতে পারি। আপডেট ভার্সনে এগুলো এখন অ্যাড করা হয়েছে। ঠিক আছে, এই যে দেখেন আমরা এখানে টাইটেল ফুটার অ্যাড করতে পারি। ঠিক আছে, তো এই কাজগুলো কিন্তু এখান থেকে আমরা করতে পারি। এই যে একটু আগে টাইটেল ফুটার দেখছিলাম, আমি যদি এখানে ক্লিক থাকা অবস্থায় যদি টাইটেল ফুটার লিখি তাহলে কিন্তু টাইটেল ফুটার কিন্তু অ্যাড হয়ে যাবে। এবং ব্যাকগ্রাউন্ড স্টাইল দিতে পারি, থিম চেঞ্জ করতে পারি, কালার দিতে পারি, ফন্ট এখান থেকে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, ইফেক্ট বিভিন্ন ধরনের ফন্টের আবার ইফেক্ট দিতে পারি, অথবা এই ইফেক্টগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তারপর প্রশ্ন কতগুলো প্রশ্ন দেওয়া আছে। স্লাইড মাস্টার কি, স্লাইড মাস্টার প্লেস হোল্ডার কী কাজ করে, বা স্লাইড মাস্টারের প্লেস হোল্ডারটা আসলে কি, স্লাইড মাস্টারের মাস্টার ভিউ অপশন কেন ক্লোজ করা দরকার, এই যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা অনেক সময় মাস্টার অপশন ক্লোজ না করে কাজ করি। ক্লোজ না করে যদি কাজ করি তাহলে কি এটা নিয়ে আমরা কাজ করতে পারবো না। কিন্তু মাস্টারের বিভিন্ন কাজ সম্বলিত মাস্টার ভিউ অপশনটি খোলা থাকে। মাস্টার ভিউ অপশনটি খোলা অবস্থায় মূল স্লাইডে যাওয়া যায় না। দেখেন, মূল স্লাইডে যদি আমরা যেতে চাই তাহলে কিন্তু মাস্টার স্লাইড ক্লোজ করতেই হবে, আর মূল স্লাইডে যাওয়া ছাড়া কিন্তু আমরা কাজ করতে পারি না। এর জন্য মাস্টার স্লাইড ক্লোজ করতে হবে। তাই সিম্পলি কথা বলে দিবেন, মাস্টার ভিউ অপশনটি খোলা অবস্থায় মূল স্লাইডে যাওয়া যায় না, সেই জন্য মাস্টার ভিউ অপশনটি ক্লোজ করতে হয়। আপনাকে যে প্রথম থেকে লিখতে হবে তা নয়। ঠিক আছে, আপনি এখান থেকে লেখেন মাস্টার ভিউ অপশন খোলা থাকা অবস্থায় মূল স্লাইডে যাওয়া যায় না, এই জন্য মাস্টার ভিউ অপশন ক্লোজ করে নিতে হয়। এই ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা না লিখলেও পারি। ঠিক আছে, এখন অনেক সময় প্রিন্টার নিয়ে আমাদের কথা আসে। দেখেন, আমাদের কিন্তু পাওয়ার পয়েন্টের যত কাজ আমরা কিন্তু দেখে ফেলছি এখান থেকে। ঠিক আছে, যত অপশন আছে আমরা এখান থেকে করে ফেলছি, এবং পাওয়ার পয়েন্টের অনেক কাজ আমরা করেছি। সো পাওয়ার পয়েন্ট নিয়ে যদি কোনো প্রশ্ন আসে, আশা করি আমাদের কোনো প্রশ্ন আমরা লিখতে পারবো না, এটা হবে না। সো এখন শেষে হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্ট যখন রেডি হয়ে যায় তখন আমাদের বিভিন্ন ফরম্যাটে সেভ করতে হয়, প্রিন্ট করতে হয়, তাই না? এই জন্য আমাদের এখানে প্রেজেন্টেশন প্রিন্ট এবং কিভাবে ট্রান্সফার করতে, অর্থাৎ একটা প্রেজেন্টেশনকে আমরা কিভাবে প্রিন্ট করতে পারি এবং ট্রান্সফার করতে পারি, এই জিনিসটা দেখব। সেম টু সেম আমরা ওয়ার্ডে হলে এই জিনিসটা পাবো, ওয়ার্ডে কীভাবে প্রিন্ট করতে পারি, ট্রান্সফার করতে পারি। এক্সেলও সেম। এখন যদি আমরা এটা পড়ে ফেলি তাহলে ওয়ার্ডে গিয়ে আমাদের এই জিনিসগুলো আর পড়তে হবে না। ঠিক আছে, এবং পাওয়ার পয়েন্টে এক্সেলে গিয়ে এগুলো আমাদের আর পড়তে হবে না। সো একটু দেখে ফেলে আমাদের প্রায় শেষ হয়ে গেছে। এগুলো আমরা পড়াইছি, গত বেশ যারা আছেন তাদের পড়াইছি, দু একটা হয়তো বা বাকি যেতে পারে। তাহলে আমরা দেখি, আমরা যদি প্রিন্ট করতে যাই তাহলে প্রিন্টার সেটিং, আসলে প্রিন্টার সেটিংটা কি? আমরা যদি এখানে একটা প্রিন্ট করি, ঠিক আছে, মনে করেন আমি এটা প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য আসলে আমাদের শর্টকাট একটা কমান্ড আছে, সেটা হচ্ছে কন্ট্রোল পি। শর্টকাট কি? কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল বুঝালাম, কন্ট্রোল প্লাস কি পি। এই কন্ট্রোল প্লাস পি প্রেস করলে আমাদের প্রিন্ট অপশন চলে আসবে। ঠিক আছে, কন্ট্রোল প্লাস পি, দেখেন আমাদের প্রিন্ট অপশন কিন্তু চলে আসছে। অথবা আমি যদি ফাইল ট্যাবে যাই তখন এখান থেকে দেখবেন আমাদের যে প্রিন্ট আছে, দেখছেন প্রিন্ট কিন্তু চলে আসে। তাহলে প্রিন্ট সিটিং কি? প্রিন্ট সিটিং হচ্ছে প্রিন্টে যাওয়ার পরে আমাদের প্রিন্টের যে অপশনগুলো আছে সেটাকে সেট আপ করে হচ্ছে কি প্রিন্ট সিটিং। তাহলে প্রিন্ট সিটিং কি? প্রিন্টের বিভিন্ন অপশন সেট করাই হচ্ছে কি প্রিন্ট সিটিং। সহজ কথা, প্রিন্ট সিটিং হলো প্রিন্টের বিভিন্ন অপশন সেট করা। যেমন মনে করেন আমি প্রিন্ট কিসে করব, আমি করব হচ্ছে প্রিন্টারে, কিন্তু প্রিন্টার তো আমাদের বাংলাদেশ বলেন বাইরের দেশ বলেন প্রিন্টারের মডেলের অভাব নাই। এখন আপনি যদি প্রিন্টারের মডেল যদি এখান থেকে সিলেক্ট না করে দেন তখন আপনি কিসে প্রিন্ট করবেন? তো প্রথমত হচ্ছে প্রিন্টার সিলেক্ট করা। তো এখান থেকে কিন্তু আমি প্রিন্টার সিলেক্ট করতে পারি, আমি কোন প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে চাই, যেমন এসপি, তারপর ইভোলিস প্রিন্টার। আপনার যে প্রিন্টারটা এখানে ড্রাইভার ইনস্টল করা থাকে সেগুলো কিন্তু এখানে শো করবে, অথবা ডিফল্ট কিছু শো করে। সো আপনার যেটা প্রয়োজন, ঠিক আছে, সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে যদি এখন আপনি যদি প্রিন্টে ক্লিক করেন প্রিন্ট হয়ে যাবে। শুধু প্রিন্টার সিলেক্ট করলে কি প্রিন্ট
প্রিন্টের সিটিং শেষ হয়ে যায় না, এখানে আপনি আরও সেট করতে পারেন। যেমন আপনি এখানে অনেকগুলো পেজ আছে, সবগুলো পেজ কি প্রিন্ট করতে চান? এই যে দেখেন প্রিন্ট অল সাইড, সকল সাইড কি প্রিন্ট করতে চান কি না, আপনি চাইলে অল সাইড দিতে পারেন। প্রিন্ট সিলেকশন, আপনার যদি কোনো সিলেকশন থাকে সিলেকশন করে প্রিন্ট দিলে সিলেকশন দিতে পারেন। কারেন্ট স্লাইড, আপনি 5 নম্বর স্লাইডে আছেন, সেখান থেকে কারেন্ট স্লাইডটা প্রিন্ট করতে পারেন। কাস্টম রেঞ্জ, মানে আপনি কোন কোন স্লাইড, আমি যদি বলি এখানে 5 তাহলে 5 নম্বর স্লাইড, যদি বলি কমা দিয়ে 6 নম্বর তাহলে 5-6 প্রিন্ট হবে, এটাকে বলা হয় কাস্টম রেঞ্জ। ফুল পেজ স্লাইড, আপনি কি এখন ফুল পেজ দিবেন কিনা, আউটলাইন দিবেন কিনা, দেখেন আউটলাইন কিন্তু এরকম, ঠিক আছে। তারপর হচ্ছে কি যদি নোট পেজ দেই তাহলে এরকম আসবে, ঠিক আছে। এখন কি ধরনের পেজ দিতে চান সেই লেআউটটা এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি, অথবা আমি একটা পেজে কতটা দিতে চাই, যেমন পিডিএফ হ্যাংআউট একটু পরে আমরা আসবো হ্যাংআউট কি। যেমন একটা পেজের মধ্যে 2টা স্লাইড দিতে চাই, একটা পেজের মধ্যে আমি 4টা 9টা স্লাইড দিতে চাই, দেখেন 9টা স্লাইড চলে আসছে। এই কাজগুলো হ্যাংআউটের মাধ্যমে করে, ঠিক আছে। অর্থাৎ প্রিন্ট অন স্লাইড, প্রিন্ট বোথ স্লাইড, অর্থাৎ এপিট অপিট আপনাদের প্রিন্ট হবে, ঠিক আছে, অথবা শুধু এক পিট করে প্রিন্ট হবে। এই জিনিসগুলো আমরা এখান থেকে সেট করতে পারি। প্রিন্ট ওরিয়েন্টেশন, ল্যান্ডস্কেপ হবে না পোর্ট্রেট হবে, প্রিন্টের কালারটা কি হবে, কালার হবে না হোয়াইট হবে, আরও অনেক সিটিং আছে, প্রিন্টার প্রপার্টিজ আছে। এই জিনিসগুলোকে সেট আপ করা হচ্ছে কি প্রিন্টার সিটিং। আশা করি বুঝতে পেরেছেন, আপনারা যদি একটু ডিটেলসে পড়েন এখান থেকে পারবেন। সো এত কিছু তো মনে রাখার দরকার নাই, জাস্ট করবেন কি প্রিন্টের বিভিন্ন অপশনগুলো সেট আপ করা বা সেট করা হচ্ছে কি প্রিন্টার সিটিং। আপনি যদি এখানে একটু ভালো করে পড়েন তাহলে কিন্তু আপনার মনে থাকবে কোয়ালিটি, প্রিন্টের কোয়ালিটি ঠিক করা, কাগজ পেজ সেট করা, সিঙ্গেল আপনি প্রিন্ট দিবেন কি না, না আপনি বোথ প্রিন্ট দিবেন, এইগুলো অ্যাডজাস্ট করা হচ্ছে কি প্রিন্টার সেটিং। এই যে দেখেন একটু আগে দেখলাম সিঙ্গেল পেজ বোথ সাইড প্রিন্ট। সিঙ্গেল প্রিন্ট কি যদি পরীক্ষায় আসে, সিঙ্গেল প্রিন্ট হচ্ছে কি একটা ডকুমেন্টের একটা পাশ প্রিন্ট হবে বা সিঙ্গেল প্রিন্ট হবে। তাহলে সিঙ্গেল প্রিন্ট কি, একটি ডকুমেন্টের সিঙ্গেল প্রিন্ট করা হচ্ছে কি সিঙ্গেল প্রিন্ট, অথবা কি ডকুমেন্টের এক পাশ প্রিন্ট করা হচ্ছে কি সিঙ্গেল প্রিন্ট। আর বোথ সাইড প্রিন্ট মানে কি একটা ডকুমেন্টের উভয় পাশ প্রিন্ট হওয়াকে বলা হয় কি বোথ সাইড প্রিন্ট। আশা করি বুঝতে পেরেছেন। এখন সিঙ্গেল প্রিন্ট আর বোথ সাইড প্রিন্ট তো বুঝলাম, তাহলে ডাবল পার্শ্বযুক্ত প্রিন্ট অথবা হচ্ছে ডাবল প্রিন্ট এই জিনিসটা আসলে কি। ডাবল প্রিন্ট হচ্ছে মানে কি ডুপ্লেক্স প্রিন্ট, ঠিক আছে। সেটা হচ্ছে আপনাকে অটোমেটিকলি প্রিন্ট করতে পারবেন, ঠিক আছে। যদি আপনার কি বলে এটাকে, যদি আপনার প্রিন্টার যদি ডাবল প্রিন্ট করার মতো যদি উপযুক্ত থাকে, তাহলে আপনি যদি ডাবল প্রিন্টের অপশনটা যদি ইনেবল রাখেন, তাহলে সে কী করবে এক পাশ প্রিন্ট করে অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে এটা আবার পিছনে নিয়ে গিয়ে আবার উভয় পরের পিঠটাকে সে কী করবে প্রিন্ট করে একবারে কাগজটা বের করবে। অর্থাৎ প্রথম পেজ মানে প্রথম পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠা একটা পেজের মধ্যে কি অটোমেটিকলি প্রিন্ট হবে, এটাকে বলা হয় ডাবল পার্শ্বযুক্ত প্রিন্ট। আশা করি বুঝতে পেরেছেন। এই অপশনটি কীভাবে ব্যবহার করব এখান থেকে আমরা জানতে পারবো। অনেক সময় প্রশ্নে আসে এগুলা যে ডাবলযুক্ত প্রিন্ট কিভাবে করা যায়, ঠিক আছে, অথবা প্রিন্ট কিভাবে করতে হয়, ধাপগুলা লেখো। তাহলে লিখবো কি ফাইল ট্যাবে যাব, তারপর প্রিন্ট অপশন সিলেক্ট করব, তারপর কি প্রিন্ট সেটিং সেট করব। আপনাকে যদি বলে উভয় পেজ প্রিন্ট করার জন্য তাহলে বলবে কি পেন সেটিং থেকে উভয় পেজের প্রিন্টটা কী করব সেট করব। যদি বলে এক পাশ মানে ওয়ান স্লাইড তাহলে ওয়ান স্লাইডটা সেট করব। দেন অপশনটি নির্বাচন করব। দেন আমরা কি করব অতিরিক্ত যদি সেটিং অ্যাডজাস্ট করা লাগে সেটা সেট করব, আর যদি না করা লাগে তাহলে প্রিন্ট বাটনে কি করব ক্লিক করে দেব। এই যে প্রিন্ট বাটনে ক্লিক করে দেবো তাহলে আমাদের প্রিন্ট কিন্তু হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আর এই যে দেখেন হ্যান্ড আউট প্রিন্ট কি, হ্যান্ড আউট প্রিন্ট হচ্ছে কি
স্লাইডগুলোকে কি মানে একটা পৃষ্ঠায় একাধিক স্লাইড প্রিন্ট করা। সহজ কথায় বলবেন, হ্যাংআউট হলো প্রতি পৃষ্ঠায় অথবা প্রতি পৃষ্ঠায় বলতে পারেন, হ্যাংআউট হলো প্রতি পৃষ্ঠায় একাধিক স্লাইড প্রিন্ট করা। হ্যাংআউট হলো প্রতি পৃষ্ঠায় একাধিক স্লাইড প্রিন্ট করা। আশা করি বুঝতে পেরেছেন হ্যাংআউট প্রিন্ট কি। অর্থাৎ একটা পৃষ্ঠার মধ্যে অনেকগুলো স্লাইড আপনি প্রিন্ট করতে পারবেন, 4টা 5টা 6টা ডিফল্টভাবে এখানে আছে। যদি আপনি আবার একটু যাই, আমরা এই যে দেখেন, আমরা যদি এই যে হ্যাংআউটে যাই, দেখেন একটা স্লাইডে 9টা, একটা স্লাইডে একটাও রাখতে পারি, তাহলে এটার তারপর 2টা স্লাইড রাখতে পারি। এভাবে কিন্তু বিভিন্ন স্লাইড রাখতে পারেন, একাধিক স্লাইড রাখতে পারেন। এটা হচ্ছে হ্যাংআউট। এখন আসি কুলেটেড আনকুলেটেড প্রিন্টিং। কমন কোশ্চেন পরীক্ষায় কিন্তু আসে, কুলেটেড এবং আনকুলেটেড প্রিন্টিং কি। ঠিক আছে, দেখেন এখানে অনেক কথা লেখা আছে, এত কথা লেখার দরকার নাই, সহজ করে বলি। কুলেট প্রিন্টিং হচ্ছে যখন আপনি একটা ফাইল যখন আপনি কপি করবেন, মনে করেন 1 থেকে 5 পৃষ্ঠা যখন প্রিন্ট করবেন, ঠিক আছে, আপনি যদি বলেন সরি সমস্যা হয়েছিল একটু। আচ্ছা যাক, কুলেটেড প্রিন্টিং কি? কুলেটেড প্রিন্টিং হলো যে আপনি একটা ডকুমেন্টে 5টা পেজ আছে, ঠিক আছে, 5টা পেজ মিলে একটা ডকুমেন্ট। আপনি বিস্তারিত এখান থেকে পড়ে নিন, তাহলে বুঝতে পারবেন। আমি একটু সহজ করে বলি যে একটা ডকুমেন্টে 5টা পেজ আছে, আমার ক্লাসে 20 জন স্টুডেন্ট, তাহলে 5টা পেজ মিলে তো একটা ডকুমেন্ট। এখন 20 জনের জন্য আমি কী করব, এই ডকুমেন্টটাকে কপি করব, মানে প্রিন্ট করব। এখন আমি যদি কুলেটেড প্রিন্টিংয়ে যদি আমি টিক দিয়ে রাখি, তাহলে কী হবে, 1 থেকে 5টা পেজ প্রিন্ট হবে, হওয়ার পরে আবারও 1 থেকে 5টা পেজ প্রিন্ট হবে। এভাবে 20 জনের জন্য 20টা কপি রেডি হবে। এটাকে বলা হয় কুলেটেড প্রিন্টিং। আর আনকুলেটেড প্রিন্টিং হচ্ছে আমি যখন 20টা কপি দিব, তখন কী হবে, 1 নম্বর পৃষ্ঠাটা 20 বার বের হবে প্রথম, তারপর 2 নম্বর পৃষ্ঠাটা 20 বার বের হবে, 3 নম্বর পৃষ্ঠাটা 20 বার বের হবে, 4 নম্বরটা 20 বার বের হবে। তাহলে কী হবে, আমার কিন্তু এটাকে আবার একের পরে এক নাম্বারটা আলাদা রাখতে হবে, আবার 2 নাম্বারটা আলাদা করে 5 জায়গা থেকে 5টা নিয়ে একটা সেট করতে হবে। তার মানে কুলেটেড প্রিন্টিং মানে হচ্ছে কি, একবারে সেট আকারে আপনার কিন্তু প্রিন্ট হবে। বুঝতে পেরেছেন? এটার জন্য আপনাকে আবার বাছাই করতে হবে না। কিন্তু আনকুলেটেড প্রিন্টিংয়ে কিন্তু আপনার ক্রমশ সাজানো না রেখে কিন্তু আপনাকে আলাদাভাবে প্রিন্ট করে, সো এটাকে আবার সেট করতে হয়। বুঝতে পারছেন? তাহলে আমরা বলতে পারি কুলেটেড প্রিন্টিং হলো ক্রমানুসারে প্রিন্ট করা। অর্থাৎ এটা কি করে, একবারে আপনার ডকুমেন্টকে সেট আকারে প্রিন্ট করে। ঠিক আছে, আপনি বলতে পারেন কুলেটেড প্রিন্টিং হলো একটা ডকুমেন্টকে সেট আকারে প্রিন্ট করা, সাজিয়ে সেট আকারে প্রিন্ট করা। আর আনকুলেটেড প্রিন্টিং হলো মানে ক্রমানুসারে না সাজিয়ে প্রিন্ট করা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন কুলেটেড প্রিন্টিং কি, আনকুলেটেড প্রিন্টিং কি। এইগুলো কিন্তু এখানে অপশন পাবেন। ঠিক আছে, তবে সব প্রিন্টার এগুলো পাবেন না। যদি আপনার প্রিন্টারটা যদি অ্যাডভান্স টাইপের হয় তাহলে পাবেন, অথবা পাবেন না। নর্মাল প্রিন্টারে কিন্তু এগুলো থাকে না। ঠিক আছে, তবে নর্মাল প্রিন্টারে কুলেটেড যে ইয়াটা থাকে সেটা আসলে ডিফল্টভাবে থাকে। ঠিক আছে, এই জন্য 2টা অপশন দেওয়া থাকে না, আপনাকে এইভাবে আলাদা করে নিতে হয়। ঠিক আছে, বোথ সাইড, অন সাইড। ঠিক আছে, কিন্তু আপনি নর্মালি যদি প্রিন্ট দেন কুলেটেড প্রিন্টিং হবে। ঠিক আছে, আর অ্যাডভান্স টাইপের যে প্রিন্টারগুলো আছে সেখানে আপনাদের অপশনগুলো সিলেক্ট করতে পারেন, সিলেক্ট করার সুযোগ দেয়। ঠিক আছে, তখন আপনাকে একটা একটা করে প্রিন্ট করার প্রয়োজন হয় না, খালি কুলেটেড আনকুলেটেড টিক দিয়ে রাখলেই হয়। কিন্তু যে আমাদের নর্মাল প্রিন্টারগুলো আছে সেগুলোতে এত অপশন থাকে না, কুলেটগুলো ডিফল্টভাবে দেওয়াই থাকে। আপনি প্রিন্ট করলে ক্রমানুসারে পুরো ডকুমেন্ট প্রিন্ট হওয়ার পরে আবার পুনরায় আরেকটা কপির জন্য প্রিন্ট হবে। ঠিক আছে, স্লাইড ওরিয়েন্টেশন। ঠিক আছে, অনেক সময় আমাদের কাজ করছে হচ্ছে পোর্ট্রেটে, কিন্তু প্রিন্ট দেওয়ার সময় আমাদের ল্যান্ডস্কেপ করতে হয়, এই জন্য আমরা প্রিন্ট অপশন থেকে কিন্তু এটা করতে পারি। ও সরি, দেখেন আপনাদের কুলেটেড কিন্তু এখানে আছে,
ও সরি, আমার এসপি লেজারে আছে এটা। হ্যাঁ, দেখেন অপশন কুলেটেড দেখছেন, এই যে দেখেন কুলেটেড 1 2 3 1 2 3 1 2 3 দেখছেন, সাজানো কিন্তু। আর আনকুলেটেড দেখেন 1 1 1 2 2 2 3 3 3। তো আমার 1 1 1 2 3 দিয়ে কি বুঝাইছে বলেন তো? বুঝাইছে তিনটা পৃষ্ঠা থাকলে সে পর্যায়ক্রমে 1 2 3 প্রিন্ট করার পরে আবার 1 2 3 প্রিন্ট করবে। আর আনকুলেটেড মানে হচ্ছে 3 পৃষ্ঠার মধ্যে 1 নাম্বারটাই 3 বার প্রিন্ট হবে, 2 নাম্বারটাই 3 বার প্রিন্ট হবে যদি আপনি 3 কপি দেন এখান থেকে। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, এখান থেকে আপনি যেটা সিলেক্ট করুন, কুলেটেড আসলে ডিফল্টভাবে সিলেক্টই থাকে। হ্যাঁ, আর এই যে দেখেন পেজ পেজ ওরিয়েন্টেশনটাকে দেখা, এই যে পেজ ওরিয়েন্টেশন, এখান থেকে আপনি চাইলে ল্যান্ডস্কেপ, আপনি এখান থেকে চাইলে পোর্ট্রেট কিন্তু করতে পারেন। ঠিক আছে, সো এগুলো কিন্তু মনে রাখতে হবে। পেপার সাইজও এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, কালার দিতে পারেন। কালারে যে আমি একটু আগে বললাম আপনি সাদা প্রিন্ট করবেন না কালার প্রিন্ট করবেন, আমি কিন্তু দেখাইছি অপশনগুলো। ঠিক আছে, এই যে হেডার ফুটার, হ্যাঁ, এই হেডার ফুটার তো আমরা নিয়ে কাজই করি। হেডার ফুটার মানে হচ্ছে কি প্রেজেন্টেশনের একটা এলিমেন্ট। ঠিক আছে, যার তথ্যকে আমরা কি করতে পারি, স্লাইডে ইনসার্ট করতে পারি, এটা কিন্তু আমরা পারি। হেডার ফুটার কি, তার প্রিন্ট করার পদ্ধতি কি আমরা কিন্তু অলরেডি জেনে গেছি। ফাইলটি প্রিন্ট করার জন্য আমরা ফাইল ট্যাবে যাব, দেন এখান থেকে ফাইল ট্যাবে গিয়ে আমরা প্রিন্ট অপশন সিলেক্ট করব। আমাদের ড্রপ ডাউন দিয়ে প্রিন্টারের কতগুলো অপশন আমরা চেঞ্জ করে নেব, তারপর আমরা জাস্ট প্রিন্টারে কি করব, ক্লিক করব। প্রেজেন্টেশন ট্রান্সফার পদ্ধতি, এইটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ বিষয়, প্রায় শেষই এখানে। তাহলে প্রেজেন্টেশন ট্রান্সফার পদ্ধতি কি, এখানে ট্রান্সফার কথা বলছে, সেভ করার কথা কিন্তু বলে নাই। ঠিক আছে, অর্থাৎ মনে করেন আপনার একটা ফাইল অন্য একটা কম্পিউটারের সাথে কানেক্ট করতে হবে, অথবা আপনার পেন ড্রাইভে নিতে হবে। সো আমরা এটা বিভিন্নভাবে নিতে পারি। ঠিক আছে, সো সাপোজ আমরা যদি একটা সহজভাবে নিই, অনেক সময় অ্যাসেসর বলে যে আপনাদের কাজ শেষ হয়ে গেছে, এই ফোল্ডারটা আমার পেন ড্রাইভে দিয়ে দেন। ঠিক আছে, এখন অ্যাসেসর এসে একটু খেয়াল করে, আপনারা কি করেন, এখান থেকে কপি করেন, আপনারা যেভাবে নেন এখান থেকে কপি করেন, কপি করার পর আপনি ফাইলে গিয়ে ওই পেনড্রাইভে যায় পেস্ট করে দেন। আসলে এইভাবে না করে কিন্তু আপনি এখানে রাইট বাটন ক্লিক করে সরাসরি সেন্ড টুতে যদি যান, আপনি এখান থেকে কিন্তু আপনার ড্রাইভ অ্যাপ, আপনার যে ড্রাইভগুলো আছে আপনি মেলে পাঠাইতে পারেন, ফেক্সে পাঠাইতে পারেন। ঠিক আছে, আপনি এখান থেকে কম্প্রেসড করতে পারেন। ঠিক আছে, ব্লুটুথের মাধ্যমে পাঠাইতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনি কিন্তু একটা ফাইলকে শেয়ার করতে পারেন। ঠিক আছে, স্টোরেজ মিডিয়া কিন্তু আমরা আগেই জানছি স্টোরেজ মিডিয়া কি। ঠিক আছে, স্টোরেজ মিডিয়া হচ্ছে বিভিন্ন ধরনের যে ভিডিও অডিও এগুলা দিয়ে, এগুলো হচ্ছে কি আমাদের স্টোরেজ মিডিয়া, অর্থাৎ স্টোরেজ মিডিয়া ডেটা স্টোরেজ মিডিয়া নামেও পরিচিত। ডিজিটাল ডেটা সংরক্ষণ করতে ব্যবহৃত ফিজিক্যাল ডিভাইসকে বোঝায়। ম্যাগনেটিক ডিস্ক, দেখেন স্টোরেজ মিডিয়া। হ্যাঁ, ও সরি, আমরা মিডিয়া তো বলছি ভিডিও, আর স্টোরেজ মানে তো স্টোরেজ বুঝলাম। তাহলে স্টোরেজ মিডিয়া কি, বিভিন্ন ধরনের যে ডিস্ক, যেমন এসএসডি, তারপর হার্ড ডিস্ক, তারপর হচ্ছে আপনার পেন ড্রাইভ, এগুলো হচ্ছে কি আমাদের স্টোরেজ মিডিয়া। সো এগুলোতে কিন্তু আমাদের সংরক্ষণ করে রাখতে হয়, তাই না? তাহলে স্টোরেজ মিডিয়া যদি আসে পারবো না, লিখবেন স্টোরেজ মিডিয়া হলো ফাইল সংরক্ষণ করার সংরক্ষণ করার জন্য যে স্টোরেজ ব্যবহার করে তাকে বলা হয় কি স্টোরেজ মিডিয়া। এভাবে লিখে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। প্রেজেন্টেশন এক্সপোর্ট করা কি, এই পরীক্ষায় কমন একটা কোশ্চেন। এক্সপোর্ট করা, এক্সপোর্ট মানেই বুঝতে হবে বিভিন্ন এক্সটেনশন দিয়ে সেভ করা। অর্থাৎ আমার পাওয়ার পয়েন্টটাকে আমি চাইলে কি করতে পারি, একটা পিডিএফ বানাইতে পারি। এটা কিন্তু আমরা ফাইল টাইপ থেকেও করতে পারি, এক্সপিএস ডকুমেন্ট করতে পারি, একটা ভিডিও বানাইতে পারি। ঠিক আছে, হ্যাং আউট করতে পারি। এগুলোকে বলে কি পাওয়ার পয়েন্ট এক্সপোর্ট। ঠিক আছে, তাহলে প্রেজেন্টেশন এক্সপোর্ট যদি আসে আমরা লিখব প্রেজেন্টেশনের ফাইলটাকে বিভিন্ন এক্সটেনশনে সেভ করা হচ্ছে কি, বা ফাইলটিকে বিভিন্ন ফরম্যাটে সেভ করা হচ্ছে কি এক্সপোর্ট। কিভাবে করব এক্সপোর্ট, এক্সপোর্ট আর হচ্ছে আপনার বিভিন্ন ফাইলে সেভ করার কাজ একই। যেমন আমরা সেভ এস থেকে ওইটা করতে পারি। সেভ এসে কি আমরা একটা লোকেশন সেট করি, তারপর এখান থেকে ফাইল টাইপ থেকে আমরা চাইলে ভিডিও অডিও, এই যে দেখেন সব এক্সটেনশন এখানে আছে, এই যে এক্সপিএস ডকুমেন্ট, এটাও করতে পারি। আমরা চাইলে সরাসরি কি করতে পারি, এই যে এক্সপোর্টে গেলে এই অপশনগুলো পাবো। দেখেন পিডিএফ, এক্সপিএস, ক্রিয়েট ভিডিও, অ্যানিমেটেড জিআইএফ তৈরি করা, সিডি তৈরি করা, ক্রিয়েট হ্যাংআউট তৈরি করা, যেমন এক পেজে 7টা 8টা প্রিন্ট করা,
চেঞ্জ ফাইল টাইপ, আরও ফাইল টাইপে আমরা চেঞ্জ করতে পারি। যেটা চেঞ্জ করবো সেটার উপর ক্লিক করলে এখানে ক্রিয়েট পাবো, ঠিক আছে? এই যে ক্রিয়েট যে অ্যাপ, আশা করি বুঝতে পেরেছেন। এভাবে এক্সপোর্ট করা, এক্সপোর্ট কীভাবে করতে হয় আমরা কিন্তু কাজ দেখাইছি। যেখানে কতগুলো প্রশ্ন দেওয়া আছে। হ্যাংআউট প্রিন্ট বলতে কি বুঝো, তারপর হচ্ছে কুলেটেড আনকুলেট প্রিন্টিং কি, আনকুলেটেড প্রিন্টিং কি, প্রেজেন্টেশন স্লাইড প্রিন্ট কীভাবে করতে হয়, এগুলো কিন্তু আমরা উপরে পড়ে আসছি, তাই না? এটা কোনো কথা হলো? মিটিং কবে শেষ হলো আমি তো বলতেই পারছি না, সবাই তো বের হয়ে গেছে মনে হয়। দেখ আলাপ আছে, ভিডিও সেভ করা আছে।